রামকৃষ্ণ মিশন বিবেকনগরের আন্তরিক উদ্যোগে এক নবীন কর্মসূচির শুভ সূচনা হয়েছে। 2025 সালের 3 অগস্ট স্বামী ভূতেশানন্দ সভাকক্ষে বিবেকনগরে বিশেষ প্রচারমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভার আলোচ্য বিষয় ছিল স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকার প্রসার ও প্রচারে আমাদের কর্তব্য। এই উদ্যোগ নিঃসন্দেহে উদ্বোধনের হাত ধরে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন কী রূপে আরও প্রসার লাভ করতে পারে, কিভাবে 8 থেকে 80 সকলের চিত্তশুদ্ধি ও ব্যক্তিত্ব বিকাশের মাধ্যম হয়ে উঠতে পারে, তার দিশা দেখাবে। মায়ের বাড়ির যিনি প্রধান সেবক, মায়ের প্রধান সেবক, সেই আশ্রমের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ, যাকে আপনারা আগেও দেখেছেন। মহারাজকে বেশিরভাগই চেনেন, কারণ মহারাজ যে জীবনে অনেক বড় একটা সৌভাগ্য ছিল এক মহাপুরুষের সেবক সচিব হয়ে দীর্ঘদিন থাকার। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের তিনি দীর্ঘদিন সেবা করার সুযোগ পেয়েছেন। মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, এবং আজকে এই সভাতে মহারাজ আছেন, সেই জন্য মহারাজকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। উপস্থিত আছেন স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ, উদ্বোধন পত্রিকার বর্তমান সম্পাদক মহারাজ। রয়েছেন আর্যেশানন্দজি, যিনি উদ্বোধন পত্রিকার সেবা করছেন মায়ের বাড়িতে থেকে। এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রী কৃপা সিন্ধু গোস্বামী, ত্রিপুরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের যিনি আহ্বায়ক। আর আমার সামনে রয়েছেন সন্ন্যাসী মহারাজ বৃন্দ, মহাভদ্রানন্দজি, দয়াসারানন্দজি, বুদ্ধিরূপানন্দজি, তাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার। মাতাজীগণ রয়েছেন, তাদের সশ্রদ্ধ নমস্কার। অন্যান্য এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ ত্রিপুরার প্রায় সব আশ্রম থেকেই তাদের সভাপতি এবং সম্পাদক তারা এসেছেন, মাতাজিরা এসেছেন, যুব পরিষদের প্রতিনিধিবৃন্দ এসেছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার। এবং আজকের এই সভায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সভাটা একটু অন্যরকম। কেন অন্যরকম? আমরা কদিন আগে গাঙ্গাইল আশ্রমেও এরকম একটি সভা করার সুযোগ হয়েছে। তো সেটা সাধারণত ধর্মসভা নয়, আর এটি ভাব প্রচার পরিষদের কনফারেন্স নয়ও বটে, আবার কনফারেন্সও বটে। কেন? তার কারণটি হচ্ছে, কনফারেন্সে অন্যান্য সময় আশ্রমগুলোর সুবিধে অসুবিধে, কি করণীয় তাই নিয়ে আলোচনা হয়। এখানে আশ্রমগুলোর সুবিধা অসুবিধার থেকে কি কর্তব্য, কি করতে হবে, তাই নিয়ে আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব। ভাব প্রচার পরিষদ আপনারা জানেন, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের তার চিন্তা প্রসূত, তাঁরই ইচ্ছায় এবং তার প্রচেষ্টায় এই ভাব প্রচার পরিষদ গঠিত হয়েছে সারা ভারতবর্ষে। এবং উদ্বোধনের মহারাজ বৃন্দ পূজনীয় নিত্যমুক্তানন্দজি জানেন, কিন্তু সম্পাদক মহারাজ জানাই, আপনি শুনে খুব খুশি হবেন। যখন 80 সালের কনভেনশনের পর 82 সালে অফিসিয়ালি যখন ভাব প্রচার পরিষদ গঠিত হয়, ত্রিপুরা পরিষদ যে প্রথম ভাব প্রচার পরিষদ, সেই ত্রিপুরা পরিষদ কেন? ত্রিপুরার প্রতি, আগরতলার মানুষের প্রতি আর এইদের ভক্তদের প্রতি মহারাজের অগাধ বিশ্বাস এবং ভালোবাসা ছিল, এবং তাদের যে নিষ্ঠা এবং একাগ্রতা, তার কথা মহারাজ বারবার বলেছেন। তো নিষ্ঠা একাগ্রতার জন্য তার প্রশংসা অনেক আমরা পেয়েছি।
এখন হচ্ছে কাজ করে দেখানোর সময়। কেন কাজ করে দেখানোর সময়? কারণ মহারাজের যে ইচ্ছা ছিল ভাব প্রচার, আমরা বলি বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রামকৃষ্ণ তোমায় প্রণাম করি। এই যে তার বাণী রূপ উদ্বোধন পত্রিকা, এই উদ্বোধন পত্রিকার সেবা করা আর তার সেবা করা, তার মধ্যে কোনো পার্থক্য নেই। একটি ঘটনা আপনারা নিশ্চয়ই পড়েছেন যে বাংলাদেশের একবার এক ভক্ত, তিনি যক্ষায় আক্রান্ত হন। তিনি মার কাছে যখন আশীর্বাদ চেয়ে পাঠান, মার দর্শন চেয়েছিলেন, মা তাকে ঠাকুরের একটি ছবি পাঠান এবং 1 বছরের উদ্বোধন পত্রিকা পাঠিয়ে দেন। তাহলে উদ্বোধন পত্রিকা কত বড় আশীর্বাদ মানুষের জীবনে, ভেবে দেখুন। স্বয়ং ভগবতী তা পাঠাচ্ছেন। তো সেই উদ্বোধন পত্রিকার বিষয়ে আপনারা যদিও এই চিঠিটি পড়েছেন, কিন্তু আমার মনে হয় আজকের এই সভাতে চিঠিটি আর একবার পড়ে দিই, যা বেলুর মঠ থেকে আমরা পেয়েছিলাম এপ্রিল মাসে। সেটা কিরকম? এই বাগবাজার মঠের অধ্যক্ষ মহারাজ পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজকে একটি চিঠি লিখেছিলেন যে উদ্বোধনের গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে কিভাবে ভাব প্রচার পরিষদ, কারণ এটি তো কোনো এমনি বই বিক্রির কথা কিন্তু নয়, এটি হচ্ছে ঠাকুরের যে সমন্বয়ের ভাব, যে ইউনিভার্সাল ভাব, সার্বজনীন এবং অল এমব্রেসিং, এই যে ঠাকুরের ভাব, যা সবাইকে নিয়ে চলা, আর যে সমন্বয় করেছে সেই লোক, এই যে ভাব, এই যুগোপযোগী যে ভাব, যা মানুষকে প্রত্যেক মুহূর্তে উন্নীত করে, সেই ভাব প্রচারে উদ্বোধন পত্রিকা কিভাবে সাহায্য করে। এবং উদ্বোধন পত্রিকার প্রচার এবং প্রসার হওয়া মানে ঠাকুরের ভাবই ঘরে ঘরে যাওয়া। সেই চিঠি পেয়ে সেই চিঠিটির গুরুত্ব এতটাই ছিল, তার বেলুড় মঠ কর্তৃপক্ষ তা সেটা ভালোভাবে অনুধাবন করে তারা বেলুড় মঠ থেকে আমাদের সমস্ত ভাব প্রচার পরিষদের, যে যেখানে বাংলা ভাষাভাষী ভাব প্রচার পরিষদের সদস্যবৃন্দ রয়েছেন, আশ্রম রয়েছে, সে তাদের সভাপতি এবং যুগ্ম সভাপতি, আহ্বায়ক, সহসভাপতি সকলকে দয়া করে একটু মোবাইল ফোনটা বন্ধ রাখবেন, হ্যাঁ? তো সকলকে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিটি আমি আরেকবার পড়ছি। সেই চিঠির মধ্যেই আমাদের কি করণীয়, কি কর্তব্য, সেই কথাটা ভালোভাবে বলা আছে। মাননীয় সভাপতি, সহসভাপতি, আহ্বায়ক তাদের উদ্দেশ্যে চিঠি লিখছেন পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি, তিনি হচ্ছেন কনভেনার রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার কমিটি বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক। বিষয় উদ্বোধনের গ্রাহক ভক্তি কেন্দ্র হওয়ার জন্য অনুরোধ। মাননীয় সভাপতি, সহসভাপতি, আহ্বায়ক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ সমীপেশু, আপনারা আমার সাদর প্রণাম, নমস্কার ও প্রীতি শুভেচ্ছাদি জানবেন। বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ 30 জুলাই 2024 তারিখে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজকে যে পত্র দিয়েছিলেন সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মহারাজের নির্দেশক্রমে আপনাদেরকে এই পত্র লিখছি। আপনারা জানেন স্বামী বিবেকানন্দের উদ্যোগে ও নির্দেশে উদ্বোধন পত্রিকার পথ চলা শুরু হয়। সেই 1899 সাল থেকে 127 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে উদ্বোধন প্রকাশিত হয়ে চলেছে। এত দীর্ঘকাল ধরে নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত হওয়ার গৌরব ভারতের অন্য কোনো পত্রিকার নেই। আপনারা অবগত যে স্বামীজির ইচ্ছায় ও আদেশে এই পত্রিকার প্রথম সম্পাদক হয়েছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ।
স্বামীজি নিজে ত্রিগুণাতীতানন্দজিকে পত্রিকার জন্য অক্লান্ত পরিশ্রম করতে দেখে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, তোরা প্রত্যেকে যতটা পারবি তাকে সাহায্য করিস, ওতে ঠাকুরের কাজই করা হবে। মহাপুরুষরা এভাবেই ভবিষ্যতে আমাদের করণীয় বিষয় সম্পর্কে নির্দেশ দিয়ে থাকেন। যেমন অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের নির্দেশ আজও আপামর সাধারণ মানুষ নিজেদের ব্যক্তিগত জীবনের প্রতি প্রযুক্ত বলেই মনে করেন। একইভাবে উদ্বোধন সম্পর্কে দেওয়া স্বামীজির এই নির্দেশকেও আমাদের প্রতি প্রযুক্ত বলে ধরে নিতে হবে এবং তার নির্দেশ অনুসারে উদ্বোধনের প্রচারে ও প্রসারে যথাসাধ্য সাহায্য করতে হবে। উদ্বোধন কর্তৃপক্ষ অক্লান্তভাবে চেষ্টা করেন যাতে স্বামীজির ভাবাদর্শ অনুযায়ী এই পত্রিকা প্রস্তুত হয় এবং প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায়। স্বামীজি চেয়েছিলেন এই পত্রিকার মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য শক্তির সম্মিলন ঘটুক। সেই উদ্দেশ্যের রূপসাধনই করে চলেছে উদ্বোধন, এ আমাদের বিশ্বাস। শুধু স্বামী বিবেকানন্দই নন, স্বামী ত্রিগুণাতীতানন্দজিও বলেছিলেন, নিঃস্বার্থভাবে পরহিত সাধনেই তার অর্থাৎ উদ্বোধনের জীবনোদ্দেশ্য। এক্ষেত্রে স্মরণ করা যায় স্বামী শারদানন্দের সেই বাণী, উদ্বোধন সমস্ত ভারতের কল্যাণ সাধনে বদ্ধপরিকর। এই উদ্দেশ্য কল্পেই পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রিক কল্যাণে উদ্বোধনের বহুল প্রচার প্রয়োজন। ইতিপূর্বেই বেশ কিছু ভক্ত গোষ্ঠী ও সংস্থা গ্রাহক ভক্তির কাজে দীর্ঘদিন ধরে সাহায্য করে এসেছেন। আমরা জানি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পূজ্যপাদ দশম সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ঠাকুর মা স্বামীজির ভাবধারাকে ছড়িয়ে দেওয়ার জন্যই এই ভাব প্রচার পরিষদের স্থাপনা করেন। পরবর্তীকালে বরিষ্ঠ সন্ন্যাসীবৃন্দ এবং তাঁদের অনুসরণে আপনারাও ভাব প্রচারের এই ধারাকে পরিপুষ্ট করার জন্য সর্বান্তকরণে পরিশ্রম করে চলেছেন। দিব্যত্রয়ীর আশীর্বাদে, বরিষ্ঠ সন্ন্যাসীদের প্রচেষ্টায় এবং আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণে বর্তমানে সারা ভারতে 36টি ভাব প্রচার পরিষদের তত্ত্বাবধানে প্রায় 1000টি আশ্রম রয়েছে। পশ্চিমবঙ্গে ভাব প্রচার পরিষদের সংখ্যা 17 এবং তাদের অধীনে আশ্রমের সংখ্যা 500। ত্রিপুরাতে ভাব প্রচার পরিষদের সংখ্যা 1 এবং তাদের অধীনে মোট আশ্রম সংখ্যা প্রায় 45। আসাম এবং সন্নিহিত উত্তর পূর্বাঞ্চলে ভাব প্রচার পরিষদের সংখ্যা 3, তাদের অধীনে আশ্রমের সংখ্যা প্রায় 90। ঠাকুর ও মা ও স্বামীজির ভাবী ভাব প্রচার পরিষদ ও পরিষদ অন্তর্ভুক্ত আশ্রমগুলির ভাব ব্যক্তি ও সমষ্টি জীবনে সেই ভাব প্রচারই পরিষদের অধীনে থাকা আশ্রমগুলির উদ্দেশ্য। আমরা তাই মনে করি যে পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষাভাষী অঞ্চলে যে সব ভাব প্রচার পরিষদ রয়েছে তাদের স্বামীজি প্রতিষ্ঠিত এই উদ্বোধন পত্রিকার প্রচার ও প্রসারে আরো বেশি সচেষ্ট হওয়া অবশ্য কর্তব্য। এই সকল ভাব প্রচার পরিষদের কাছে অনুরোধ, আপনারা পরিষদের অন্তর্গত প্রতিটি আশ্রমকে উদ্বোধনের গ্রাহক ভক্তির কেন্দ্র হওয়ার জন্য উৎসাহ নির্দেশ দিন। সঙ্গে সঙ্গে তারা যেন সংশ্লিষ্ট অঞ্চলের ভক্ত ও সাধারণ মানুষকেও উদ্বোধনের গ্রাহক হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, সে বিষয়ে তাদের সচেতন করুন। আপনারা পরিষদভুক্ত প্রতিটি আশ্রমে আমাদের এই অনুরোধের কথা জানিয়ে চিঠি লিখুন। এখানে উদ্বোধন কার্যালয়ের ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া হলো। এই বিষয়ে কিছু তথ্যের প্রয়োজনে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই পত্রের সঙ্গে গ্রাহক ভক্তি কেন্দ্র হওয়ার জন্য আবেদনপত্র সংযুক্ত করা হলো। আমাদের একান্ত আশা ও বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যেই পরিষদভুক্ত প্রতিটি আশ্রম উদ্বোধনের গ্রাহক ভক্তি কেন্দ্র হয়ে উঠবে। সকলে জানবেন, উদ্বোধনের এই সেবা ঠাকুর মা স্বামীজির সেবা। আমি আবারও পড়ছি, সকলে জানবেন, উদ্বোধনের এই সেবা ঠাকুর মা স্বামীজির সেবা।
এই চিঠির সঙ্গে সাধারণ সম্পাদক মহারাজকে প্রেরিত রামকৃষ্ণ মঠ বাগবাজার অধ্যক্ষের চিঠিটিও গ্রাহক ভক্তি কেন্দ্রের জন্য দেওয়া হলো। প্রণাম ও নমস্কারান্তে স্বামী বলভদ্রানন্দ, আহ্বায়ক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার কমিটি, বেলুড় মঠ ও সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, 11 এপ্রিল 2025। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মহা এবং স্বামীজি মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। আজকে একটি বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি সত্যি খুব আনন্দ প্রকাশ করছি এবং সেই জন্য এই আশ্রম অধ্যক্ষ স্বামী শুভকরানন্দজিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং আমার ভালোবাসা জানাচ্ছি। এর সঙ্গে এখানে উপস্থিত আছেন আমার সঙ্গে যারা এসেছেন, আগেই বলেছেন, স্বামী কৃষ্ণনাথানন্দ এবং আর্যেশানন্দ। কৃষ্ণনাথানন্দ তিনি সম্পাদক, বর্তমান সম্পাদক উদ্বোধন কার্যালয়ের এবং উদ্বোধন প্রকাশনের, তার পুরোটাই উনি দেখেন, তারই তত্ত্বাবধানে সেটি হয়ে থাকে। স্বামী আর্যেশানন্দ তিনি যেমন উদ্বোধনের সাহায্য করেন, তেমনি আমাদের যে পাবলিকেশন, এই পাবলিকেশন, বাংলা পাবলিকেশনও তিনি তার ভাবধারা দ্বারা এবং সমৃদ্ধ করেছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন আজকালকার উদ্বোধন থেকে যে সমস্ত বই প্রকাশ পাচ্ছে, সেই প্রকাশনার ভিতরে একটি বিশাল রূপান্তর ঘটেছে। যেমন প্রিন্টিং এর ক্ষেত্রে একটি রূপান্তর ঘটে গেছে, তার সঙ্গে সমতা রক্ষা করতে না পারলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে। যদি স্বামীজি একেবারেই চাননি, পিছিয়ে যাওয়া থেকে এগিয়ে যাওয়ার দিকেই স্বামীজির সবচেয়ে বেশি আগ্রহ এবং তার অনুপ্রেরণা, এবং তিনি সেইভাবেই উদ্বুদ্ধ করেছেন সকলকে। কাজে উদ্বোধনের প্রকাশনায় যেমন পরিবর্তন হয়েছে পত্রিকার ক্ষেত্রে, তেমনি পাবলিকেশন অর্থাৎ বই প্রকাশের ক্ষেত্রেও আমূল পরিবর্তন সাধিত হয়েছে। এছাড়া উদ্বোধন যে কাজটি করে যাচ্ছে আজকাল, অপ্রকাশিত যে সমস্ত বই আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, তা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শেরই হোক বা বেদান্ত লিটারেচারই হোক বা সেই ধরনের কোনো গ্রন্থ হোক যেগুলো আজকাল আর অ্যাভেলেবেল নয়, বাজারে ছাপানো হয় না, বিক্রি হয় না বলে, সেই বইগুলোকে আমরা গুরুত্ব দিয়ে উদ্বোধন থেকে প্রতিবারই একটা দুটি বই প্রকাশ করা হচ্ছে। এছাড়াও আমাদের বহু পুরনো বই রয়ে গেছে বিভিন্ন লাইব্রেরিতে, যেগুলো আজকাল আর প্রকাশিত হয় না। সেই বইগুলো আমরা স্ক্যান করে কালেকশন করে নতুন ভাবে সেগুলোকে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। কাজে সেই ক্ষেত্রে আমরা যতটা পারছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, মানুষের কাছে আরো স্বাভাবিকভাবে জিনিসগুলোকে উপস্থাপন করার প্রচেষ্টা চালানো হচ্ছে। তার পশ্চাতে যে অনুপ্রেরণা, এই উদ্বোধন স্বামীজির মন থেকে উত্থিত একটি ভাবের প্রকাশ, এবং সেটি বলতে গিয়ে আমাদের শাস্ত্রকাররা একটা শ্লোক বলেছেন, খুব সুন্দর একটি শ্লোক রয়েছে। সেই শ্লোকটিতে বলছেন, ঋষিনাং পুনরুদ্ধানাং বাচম ইয়ো অনুধাবতি, অর্থাৎ ঋষিদের বাক্যের অর্থ আছেই,
তাদের মুখ থেকে যদি কোনো কিছু প্রকাশ পায় সেটি নিশ্চয়ই কোনো একটি গভীর অর্থ বা তাৎপর্য বহন করে থাকে। তা কখনো নিরর্থক হয় না বা মিথ্যা হয় না, অর্থাৎ বিফল হয়ে যায় না। কোনো না কোনো সময় সেটি প্রকাশ পাবেই। যেমন সূর্যকে ঢেকে রাখা যায় না, কোনো না কোনো ভাবে সূর্যের রশ্মি প্রকাশিত হবেই হবে। ঠিক তেমনি ঋষিদের বাক্য, এই ঋষিকথাটি এখানে বলার তাৎপর্য হচ্ছে এখানে যে স্বামীজি যখন রামকৃষ্ণ স্তোত্র লেখেন, যেটি আমরা নিত্য সন্ধ্যায় সেটি নিয়ে আলোচনা করি বা সেটি পাঠ করি বা গীত হয়, ওম রিম ঋতম ইত্যাদি, এটি লেখার পর স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, তুই একটু দেখে দিবি, এতে কোনো ভুল থাকলে সংশোধন করে দিবি। তিনি একটি সুন্দর কথা সেখানে বলেছিলেন যে আপনার লেখা আমি সংশোধন করব। স্বামীজির শিষ্য তিনি, সংস্কৃতে বিশেষ তার দখল ছিল। একসময় বলেছিলেন তিনি, তুই একসময় উদ্বোধনের সম্পাদকের কাজ করবি। তাকে বাঙাল বলা হতো এবং সমস্ত গুরু ভাইরাই, স্বামীজির গুরু ভাইরাই তাকে স্নেহ করতেন। তিনি একটি কথা তখন বলেছিলেন যে আপনার কথা ভুল যদি হয়ও সেটি ঋষি বাক্য, সেটিকে আমরা আস্য প্রয়োগ হিসাবে ধরব, সংশোধন করার দরকার নেই, সেটি সত্য, সেটি তাৎপর্যপূর্ণ। কাজী স্বামীজির এই যে স্বপ্ন বা যা কিছু তিনি দেখেছেন, উদ্বোধন নিয়ে যা ভেবেছেন, এটি শুধু স্বপ্ন নয়, সেটি বাস্তবে রূপান্তরিত। তারই যে গুরু ভাই স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, এক কথায় তিনি উদ্বোধন প্রকাশের জন্য রাজি হয়ে গেলেন। এবং সেই রাজি হওয়াটি যে কত কঠোর এবং কঠিন ছিল সেটি তার জীবন আলোচনা না করলে বোঝা যাবে না। বা ঠিক সেই সময়কার যে পরিবেশ এবং আমাদের সমাজের যে অবস্থা, সেই বিষয়ে আমরা পিছিয়ে না গেলে, সেই ভাবনা মনে না আনতে পারলে ত্রিগুণাতীতানন্দজির এই পরিশ্রমকে মূল্যায়ন করা সম্ভব হবে না। নিজের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, কোনো ব্যক্তি বা কর্মীকে নিয়োগ করার মতো অর্থ নেই, নিজেকেই প্রেস দেখতে হচ্ছে, প্রুফ দেখতে হচ্ছে, আবার সাবস্ক্রাইবারও জোগাড় করতে হচ্ছে। 5 কিলোমিটার 5 মাইল তখনকার দিনে 5 মাইল হেঁটে গিয়ে সংগ্রহ করছেন তিনি সাবস্ক্রাইবার। কাজী প্রচার, প্রসার এবং প্রকাশনা, তিনটি একটি ব্যক্তির মাধ্যমে সম্ভব। আজ উদ্বোধনের বিস্তৃতির সঙ্গে সঙ্গে শুধু সম্পাদক মহারাজই যুক্ত নন, তার সঙ্গে বহু স্বেচ্ছাসেবকরা রয়েছেন যারা আমাদের এই উদ্বোধনের কাজে সাহায্য করেন। তারা স্বেচ্ছায় এসেছেন, তাই তারা স্বেচ্ছাসেবক। আবার কর্মী রয়েছেন, আবার সহকারী সন্ন্যাসীরাও রয়েছেন। কাজী এটি একটি সংগঠন হিসাবে গড়ে উঠেছে, একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এখন। কিন্তু ত্রিগুণাতীতানন্দজির সময়ে তিনি একা। তাই প্রথম সংখ্যাটি যখন বের করলেন উদ্বোধনের, তিনি স্বামীজিকে জানতেন, স্বামীজির মেজাজ জানতেন, স্বামীজির পছন্দ অপছন্দটিকে জানতেন। তাই সন্দেহান ছিলেন যে উদ্বোধনটি স্বামীজির পছন্দ হবে কিনা। কাজে ভয়ে নিজে গিয়ে দেননি স্বামীজিকে, সেই আরেকজনের হাত দিয়ে পাঠিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন স্বামীজি কি বলেন
সেটি আমাকে পরে জানাস। তারপরে গিয়ে আমি স্বামীজির কাছে যাব এবং তার আশীর্বাদ দেব। স্বামীজি প্রথম সংখ্যাটি পেয়ে, এখানে প্রথম সংখ্যাটি ছবি নেই, বাইরে পোস্টারের ভিতরে রাখা আছে, সে প্রথম সংখ্যাটি পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। খুশি হয়ে নিজের শিষ্যকে বলেছিলেন, কি বলেছিলেন জানেন? নিজে নামকরণ করেছেন উদ্বোধন, কিন্তু উদ্বোধন বলেননি। তিনি বললেন যে উদ্বোধন দেখেছিস, উদ্বোধন বলেছেন, উদ্বোধন বলেননি। তারপরে তিনি যে কথাটি বললেন যে আমি খুব খুশি হয়েছি, তাকে আমার আশীর্বাদ জানিয়ে দিবি। কাজেই এই যে আশীর্বাদ নিয়ে শুরু হয়েছে উদ্বোধনের পদযাত্রা প্রথম সংখ্যা থেকে, সেটি নিরবচ্ছিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে, যেমন তৈলবৎ বিস্তার লাভ করেই যাচ্ছে দেশে বিদেশে। কারণ অপ্রতিহত গতিতে এটি প্রবাহিত হবে, এই জন্যে এটি ঋষি বাক্য। এই ঋষি বাক্য ব্যর্থ হবার হবে না। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিলেন, দেখ, আমার একটা কথা যদি মিথ্যা হয় তাহলে সব মিথ্যা। আপনারা নিশ্চয়ই সেই গল্পটি জানেন, কথামৃতে সেই কথাটি আছে। স্বামীজি চামচিকে বলেছিলেন চাতক, গঙ্গায় চাতক জল খাচ্ছে। শ্রী রামকৃষ্ণ একটুখানি বিরক্ত হলেন, কারণ তিনি এতদিন জানেন যে চাতক 7 নক্ষত্রের জল ছাড়া কিছু খান না। গলা ফেটে গেল, পিপাসায় গলা ফেটে গেল, খাবে না। অথচ নরেন্দ্র বলে দিচ্ছে সে গঙ্গায় জল খাচ্ছে, বলছে আমাকে দেখাবি। তারপর একদিন দেখালেন, ওই দেখুন চাতক জল খাচ্ছে। ঠাকুর গেলেন উৎসুক হয়ে, নরেন্দ্র বলেছে। কাজে নরেন্দ্রের কথার মূল্যায়ন তাকে দিতে হয়, বিনা বিচারে সে গ্রহণ করে না কিছু। গিয়ে দেখলেন চামচিকে, খুব বিরক্ত হয়, তুই আমার সব নষ্ট করে দিচ্ছিলি। তখনই এই কথাটি শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে দেখ, আমার একটা কথা যদি মিথ্যা হয় তাহলে সব মিথ্যা। এই কত বড় কথা একটি শ্রী রামকৃষ্ণের মুখে উচ্চারিত হয়েছিল। একবার স্বামী আত্মস্থানন্দজি একটি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউটির সময়টি আমার থাকার একটি সৌভাগ্য হয়েছিল, যখন তিনি বেলমোটে ভাইস প্রেসিডেন্ট। তাকে প্রশ্ন করা হচ্ছিল যে সত্যবাদী লোক, সত্যকে আশ্রয় করে আছে, এমন কি কেউ আছে আপনি জানেন? তিনি এক কথা উত্তর দিলেন, কেন? শ্রী রামকৃষ্ণ, তিনি সত্য ছাড়া অন্য কিছু জানতেন না। তিনি সত্যতে প্রতিষ্ঠিত ছিলেন এবং তিনি সত্য স্বরূপ, তাই তো তিনি অবতার বরিষ্ঠ। তার ভিতরে কোনো ছলনা নেই, তার ভিতরে কোনো কপটতা নেই, তার ভিতরে কাউকে ঠকাবার কোনো কিছু নেই। সহজ সরল মানুষ হিসাবে সত্যের উপর প্রতিষ্ঠিত একটি ব্যক্তি, যিনি দেখিয়ে দিয়ে গেছেন যে সত্যতে প্রতিষ্ঠিত হওয়া যায়। কাজে তার কথা মিথ্যা কোনোদিন হবে সেটি হবে না। এবং সেখানে স্বামীজি বলছেন, ব্রহ্মজ্ঞ নিজের সুখের জন্য কিছু করেন না, কিছু পাওয়ার জন্য তিনি কিছু করেন না, অপরের কল্যাণ বা যথার্থ সুখ লাভের জন্যই তার সমস্ত কর্ম প্রচেষ্টা। এই স্বামীজির এই উদ্বোধন প্রকাশক, সেটি শুধু তার ব্যক্তির কল্যাণ বা রামকৃষ্ণ মিশনের কল্যাণের জন্য নয়, জগৎ কল্যাণের জন্য। তাদের যে কোনো কথা, যে কোনো অনুমতি, যে কোনো ভাব কোনো ব্যক্তির জন্য বিশেষ করে রাখা নেই,
সামগ্রিকভাবে সেটি বলা হয়েছে এবং সকলের কল্যাণের জন্য, যে যেখানে আছেন, যেভাবে আছেন, সেই অবস্থা থেকে তাকে উন্নত করার জন্য। তাই তিনি বলছেন, তারা ফলাকাঙ্ক্ষা রহিত কর্ম করেন, তাদের কাজ জগৎ হিতায়, তাদের কাজ বহুজন হিতায় বহুজন সুখায় হয়। ঠাকুর বলতেন, তাদের পা কখনো বেতালে পড়ে না, তারা যা করেন তাই অর্থবস্তু হয়ে দাঁড়ায়, অর্থবস্তু হয়ে দাঁড়ায়। এই স্বামীজির এই ভাবনা, এটি একটি নিরর্থক বিষয় নয়, এটা একটি অর্থ বিষয়, যা ব্যক্তির জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় পরিবেশ, এই সমস্ত কিছুর ভিতরে পরিবেশ পরিবর্তন করতে পারে। মানুষকে একটি অন্য দিকের দিগন্তের উন্মেষ সাধন করেছে এই উদ্বোধন পত্রিকা। উদ্বোধন শুধু উদ্বোধনই হয়নি, নবদিগন্তের উন্মেষ সাধন করেছে। কাজে আপনারা যারা ভাব প্রচার পরিষদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, এই ভাব প্রচার বলতে রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং মা শারদা, এই তিনজনের ভাবেরই সমষ্টির একটি সমষ্টি। এই সমষ্টি ভাবের সঙ্গেই আপনারা নিজেদেরকে যুক্ত করতে চাইছেন। আমি একসময় ভাব প্রচার পরিষদের, কলকাতা ভাব প্রচার পরিষদের ভাইস প্রেসিডেন্ট, পরে প্রেসিডেন্টও হয়েছিলাম, এখন সবটাই ছেড়ে দিয়েছি। দুবার ত্রিপুরা ভাব প্রচার পরিষদের বেলুর মঠ থেকে নির্বাচিত প্রতিনিধি হিসাবেও এসেছিলাম। এর ভিতরে কেউ কেউ পরিচিত রয়েছেন আমার কাছে, কেউ অনেকে এখন পরিচিত নন, অনেকে নতুন এসেছেন। কাজেই এখানকার মানুষ সম্বন্ধে আমার খানিকটা ধারণা আছে, যেহেতু আমি এখানেই বড় হয়েছিলাম। এবং সেই সঙ্গে স্বামী বীরেশ্বরানন্দজির যে কথাটি বলা হয়েছে চিঠিতে উল্লেখ করেছেন। এখানে আরেকটি কথা সংযোজন করব মহারাজের, যিনি ভাব প্রচার পরিষদের সৃষ্টি করেছিলেন। আমি ভাব প্রচার পরিষদে গেলে বলতাম যে, আপনি তো এসেছেন ভাব প্রচার পরিষদে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে, আপনার বাড়িতে কি সেই পরিবেশ তৈরি হয়েছে? আগে নিজের বাড়িতে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার করুন, তারপরে লোক শিক্ষা দেবেন। যদি নিজের বাড়িতে সেটি স্থাপন করা সম্ভব না হলো, যদি দেবতাকে সেখানে প্রতিষ্ঠা করতে না পারলেন, তাহলে সেই দেবতা কোথায় প্রতিষ্ঠিত হবে? কাজেই এই ভাবটি শুধু আপনার ব্যক্তির জন্য নয়, আপনার পরিবারের জন্য, সমাজের জন্য এবং সকলের জন্য। কাজে সেটি যেন হয়। আর যেই কথাটি বলতে যাচ্ছিলাম, শ্রীমৎ স্বামী বীরেশানন্দজির মহাপ্রয়াণের পরে যে পুস্তিকাটি বেরিয়েছিল তার জীবনী, সেখানে একটি ছবি দেওয়া আছে, দেখবেন মহারাজের প্রথম পাতাটি উল্টালে পরেই তার একটি ছবি আছে। এবং এই ছবিটি দেওয়া হয়েছে আগরতলা সেন্টারে প্রথমবার যখন মহারাজ এসেছিলেন 1973-তে, তখন এই ছবিটি তোলা হয়েছিল। এবং সেই ছবিটি সেখানে দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে যে এই ত্রিপুরাবাসীর উপর যে মহারাজের প্রগাঢ় ভালোবাসা, তারই যেন একটি সাক্ষী স্বরূপ সেই ছবিটাকে প্রদান করা হয়েছে। আমি আশা করব মহারাজের এই যে স্থাপনা এবং তার আগমনের পর থেকেই আগরতলায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আলোচনা আরো দৃঢ় হয়। আমার মনে পড়ে যে বছর আগরতলা আশ্রম অধিগ্রহণ, অর্থাৎ আমতলী বিবেকনগর যেখানে আছি, এই আশ্রম যখন হস্তান্তরিত হয়, সেই সময় রামকৃষ্ণ মঠ, বেলুর মঠে যে সমস্ত মহারাজরা ছিলেন সিনিয়র সাধু, তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ প্রেসিডেন্ট মঠ মিশনের, এখানে এসেছিলেন স্বামী আত্মস্থানন্দজি, প্রভানন্দজি, গীতানন্দজি
এবং স্বামী গহনানন্দজি তারা সবাই এসেছিলেন। গঙ্গালি রোডের যারা প্রাথমিক অবস্থাকে দেখেছেন তারা জানেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা বিশেষ ছিল না। প্রেসিডেন্ট মহারাজের জন্য স্কুল ঘরের একটি ক্লাসরুমকে অ্যারেঞ্জ করা হয়েছিল, একটু বাথরুম টাথরুম করে একটু তার থাকার মতো ব্যবস্থা করা হয়েছিল, কারণ তিনি আনএক্সপেক্টেডলি ওখানে এসেছিলেন। ওনার আসামের প্রোগ্রাম ক্যান্সেল হওয়াতে সেই প্রোগ্রামটি উনি এখানে আগরতলা করেন এবং বহুদিন এখানে থেকেছিলেন এবং বহু দীক্ষার্থীকে দীক্ষা দিয়েছিলেন। তারপর থেকেই এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারটি প্রসার লাভ করে এবং যখন বিবেকনগর আশ্রমটি অধিগ্রহণ হয় তখন এই মহারাজরা সব সেখানে ছিলেন। ভাবলে অবাক লাগে, এই অল্প পরিসর জায়গার ভিতরে এতগুলো নামি দামি সাধু তারা সেখানে অবস্থান করেছিলেন এবং যেই ঘরে মহারাজদের খাবার পরিবেশন করা হতো সেটি আপনারা এখন কল্পনা করতে পারবেন না এবং আমরাও কল্পনা করতে পারবো না। তখন ছোট্ট একটি চালাঘর ছিল, সেই চালাঘরের মাটিতে বসে মহারাজরা সব খেয়েছেন এবং সেই সঙ্গে শিলচর, করিমগঞ্জ, শিলং এবং গুয়াহাটি আশ্রমের অধ্যক্ষ মহারাজরা এসেছিলেন এবং তার ভিতরে গুয়াহাটি আশ্রমের যিনি অধ্যক্ষ মহারাজ ছিলেন তিনি একজন প্রাচীন সাধু, স্বামী প্রণবাত্মানন্দজি মহারাজ। পশুপতি মহারাজ নামে তিনি পরিচিত ছিলেন। বেটেঘাটে মানুষ, খুব রসিক মানুষ ছিলেন। আমার এটুকুনো মনে আছে, তখন তিনি রামকৃষ্ণ পুঁথি সেখানে পাঠ করতেন প্রতিদিন সন্ধ্যায়। শিলংয়ের অধ্যক্ষ ছিলেন স্বামী অবজোজানন্দজি মহারাজ। তিনি নিত্য সন্ধ্যাতে একটি বক্তৃতা দিতেন। তার বক্তব্য খুবই সুন্দর বক্তব্য দিতেন তিনি এবং বিষয় খুব উপভোগ্য ছিল। আর সত্যেন মহারাজ ছিলেন করিমগঞ্জের মহারাজ, তিনি ভজন গান করতেন। আর শিলং থেকে যিনি, শিলচর থেকে যিনি এসেছিলেন নিশিকান্ত মহারাজ, কান্তানন্দজি, তার সঙ্গে আরো সাধু এসেছিলেন, দুইজন ব্রহ্মচারী এসেছিলেন। এই সকল সাধুরাই সেই ঘরের ভিতরে বসে, মাটিতে বসে, চাটাইতে বসে খেতেন। সেটি এখন ভাবা যাবে না, এখনকার বিবেকনগর দেখলে বোঝা যাবে না। কিন্তু এটি আমি বলবো যে শিবাজ স্বামী বীরেশ্বরানন্দজির যে কথা, তার যে ভাবনা, তার যে বিশ্বাস ছিল এখানকার ভক্তদের প্রতি, তারই প্রতিফলন হিসাবে এই রামকৃষ্ণ মঠ এবং মিশন ত্রিপুরাতে প্রবেশ করতে পেরেছে, শাখা বিস্তার করেছে, কৈলাসহরে নতুন সেন্টার হয়েছে, অধিগ্রহণ হয়েছে, ধনেশ্বরকে আলাদা করা হয়েছে, ভক্তরা যাতে আরো বেশি করে যেতে পারে। কিন্তু শুধু যাতায়াত করলে তো হবে না, তার সঙ্গে তার যে মিশন সেটিকে সাকসেস করার যন্ত্রস্বরূপ তার ভক্তরা। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আদিকাল থেকেই এই রামকৃষ্ণের ভক্তরাই এই সংঘকে লালন পালন করেছেন এবং আজ অবধি করে যাচ্ছেন এবং ভবিষ্যতে করবেন, এটি আমি আশা রাখবো। এবং স্বামী শুভকরানন্দজিকে এই জন্য বিশেষভাবে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের অনুষ্ঠান, ভাব প্রচারকে নিয়ে এবং উদ্বোধন পত্রিকার প্রসারের জন্য অনুষ্ঠান আমাদের ভারতবর্ষের বা বাংলার কোথাও এর আগে হয়নি। কাজে এতে আপনাদের আগ্রহ এবং মহারাজের যে আন্তরিক প্রচেষ্টা, তাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং সেটি নিশ্চয়ই ফলবতী হবে। শুভকরানন্দজির এই শুভ ইচ্ছা এবং শুভ প্রচেষ্টা দুটি সাফল্যমণ্ডিত করার দায়িত্ব আপনাদের উপর রইল। সকলকে ধন্যবাদ, নমস্কার। মঞ্চে উপবিষ্ট
স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ এবং স্বামী শুভকরানন্দজি মহারাজকে আভূমি প্রণাম জানাই, প্রীতি নমস্কার জানাই। মঞ্চে উপবিষ্ট আমার ভাতৃপ্রতিম স্বামী আর্যেশানন্দজিকে শ্রদ্ধা নমস্কার জানাই। শ্রী কৃপাসিন্ধু গোস্বামী মহাশয়কে, যিনি ত্রিপুরা ভাব প্রচার পরিষদের কনভেনার। এখানে উপস্থিত অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের প্রীতি নমস্কার জানাই। প্রীতি নমস্কার জানাই উপস্থিত মাতাজিদের, শ্রদ্ধা নমস্কার জানাই আজকে এখানে উপস্থিত ভাব প্রচার পরিষদের বিভিন্ন কেন্দ্র থেকে আসা অতিথিদের এবং যুব পরিষদের যারা সদস্য আছেন তাদেরকেও। উদ্বোধন যেখান থেকে প্রকাশিত হয় সেটি হচ্ছে মায়ের বাড়ি। ঠাকুর বলতেন মায়ের সম্পর্কে, ও সারদা সরস্বতী। আমরা বিশ্বাস করি যে মায়ের বাড়িতে সারদা সরস্বতী তিনিই হচ্ছেন সেখানকার অধিষ্ঠাত্রী দেবী। এরকম একটি জায়গা থেকে উদ্বোধন প্রকাশিত হচ্ছে। এটি একটি ব্যতিক্রমী ব্যাপার। মা নিজে পড়াশুনো খুব ভালোবাসতেন, চর্চা করতেন। মায়ের কথাতে রয়েছে যে ছোটবেলায় আমি আর লক্ষ্মী বর্ণপরিচয় পড়তুম, তো হৃদয়, তখনকার দিনে তো মেয়েদের পড়তে নেই, বই কেড়ে নিলে আমি লুকিয়ে আরেকটা বই কিনে আনলুম, 1 পয়সা দিয়ে আরেকটা বই কিনে আনলুম। দেখুন বিদ্যার জন্য, পড়ার জন্য কি উৎসাহ। লক্ষ্মী তো ছাড়বার পাত্র নয়, সে পড়তো আর সে আমাকে পড়াতো। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে আরো সুযোগ পেয়েছিলেন। তো মায়ের জীবনে দেখা যাচ্ছে যে চিরকালই তিনি বিদ্যা চর্চায় উৎসাহ দিচ্ছেন। 2টি মাদ্রাজি মেয়ে, তাদের বিয়ে হচ্ছে না, বলছেন যে কি আছে নিবেদিতা স্কুলে রেখে দাও, ওখানে লিখে দিলে লেখাপড়া শিখবে। এমনকি মা সেই সময়ে সন্ন্যাসী ব্রহ্মচারী তারা যাতে ইংরেজি শেখে তার জন্য মাস্টার নিযুক্ত করেছিলেন। জানেন যে এটা শেখার প্রয়োজনীয়তা আছে। এক ভদ্রমহিলা মাকে এসে ধরলেন যে আমার স্বামী কিছু করে না, একটি মাত্র ছেলে, ও একটু লেখাপড়া না শিখলে সংসার চলবে না ভবিষ্যতে। মা কি করলেন, তখন অখণ্ডানন্দজি সারগাছিতে ছোট ছোট ছেলেদের রেখে পড়াশুনো করাচ্ছেন। মা শরৎ মহারাজকে বলে তাকে সারগাছিতে পাঠালেন, তার পড়াশুনোর ব্যবস্থা করলেন। এসব কথাগুলো বললাম এই কারণে, এটি বোঝার জন্য যে মা স্বয়ং বিদ্যা চর্চার জন্য কিরকম উৎসাহ দিয়ে গেছেন। স্বামীজির ইচ্ছেতে, স্বামীজির আগ্রহে, স্বামীজির চেষ্টায় উদ্বোধন প্রকাশিত হয়, প্রচার প্রসারের চেষ্টা শুরু হয়। কিন্তু যে ত্রয়ীকে আদর্শ করে আমরা চলছি, শ্রীরামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দ, ইতিহাস ঘাটলে দেখা যাবে তার প্রচারে স্বয়ং অগ্রণী হয়েছিলেন আমাদের মা শারদা দেবী। উদ্বোধনের প্রচারে মা নিজে প্রায়শই সন্ধ্যাবেলা শুনতেন, রামায়ণ, মহাভারত এসব থেকে পাঠ করে মাকে শোনানো হতো, মাকে উদ্বোধন পাঠ করে শোনানো হতো।
মহারাজ বরিশালের সুরেনবাবুর কথা বললেন, যক্ষা রোগী, যার জন্য ঠাকুরের ছবি পাঠিয়ে দিয়েছিলেন আর 1 বছরের উদ্বোধন পাঠিয়ে পড়তে বলেছিলেন। এ কাহিনী রয়েছে। মায়ের কাছে থাকতেন চন্দ্রমোহন দত্ত, উদ্বোধনের কাজ করতেন। তার খুব ইচ্ছে তিনি মায়ের সেবা করবেন। মাকে বললেন, মা আমি তোমার সেবা করব। মা বললেন, না তুমি ওই কাজ করো। তিনি শুনবেন না, বলছেন আমি ওই কাজ করেও আপনার সেবা করব। মা বলছেন, দেখো তুমি যেরকম উদ্বোধনের কাজ করছো করো, তুমি জানবে উদ্বোধনের ওই যে সেবা করছো সেটি যেমনি আমার সেবা, ঠাকুরেরও সেবা। মায়ের এই কথাগুলোই যথেষ্ট বোঝার জন্য যে শ্রী শ্রীমা উদ্বোধনকে কতটা গুরুত্ব দিতেন। তাই আজকে বিশ্বাস করি এই যে আমরা এখানে মিলিত হতে পেরেছি, শ্রী শ্রী মাই যিনি উদ্বোধনের অধিষ্ঠাত্রী দেবী, তিনি এই আশ্রমের অধ্যক্ষ স্বামী শুভকরানন্দজির মধ্যে নিঃসন্দেহে প্রেরণা দিয়েছেন। সেই প্রেরণার বলে বলীয়ান হয়ে তিনি এই উদ্যোগ নিয়েছেন। আপনারা একত্রিত হয়েছেন, আমরা এসছি, যেটি কিনা উদ্বোধনের 127 বছরের ইতিহাসে একটি অনন্য নজির, যে রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম কেন্দ্র যারা উদ্বোধনকে নিয়ে এইরকম একটি অনুষ্ঠান করছেন। এর পেছনে মায়ের আশীর্বাদ, প্রেরণা নিশ্চয়ই রয়েছে। উদ্বোধন শুরু হয়েছিল স্বামীজির ইচ্ছে। স্বামীজি যখন আমেরিকাতে ছিলেন, সেখান থেকেই 1894-95 থেকে স্বামীজির মাথায় এটা ঘুরতে থাকে, ভাব প্রচার বড় প্রয়োজন, শুধু বক্তৃতা নয়, একটু লিখিত আকারে দরকার। বিভিন্ন দেশীয় ভাষায় যাতে পত্রপত্রিকা প্রকাশিত হয় তার উদ্যোগ শুরু হয়ে যায়, এবং সেই উদ্যোগের ফসল হিসেবে ব্রহ্মবাদীন, প্রবুদ্ধ ভারত এইসব ইংরেজি পত্রিকা প্রকাশিত হয়। এবং স্বামীজির পত্র ঘাটলে দেখা যায় মোটামুটি 1895 থেকেই স্বামীজি চাইছেন যে একটা বাংলা ভাষায় পত্রিকা প্রকাশিত হোক এবং অন্যান্য দেশীয় ভাষায়। কিন্তু সেটি সম্ভব হয়নি এই কারণে, শুধুমাত্র অর্থাভাব। কিন্তু তখন থেকে তিনি শুধুমাত্র ত্রিগুণাতীতানন্দজি নন, অন্য গুরু ভাইদেরও চিঠি লিখছেন বারবার যে সারদা ত্রিগুণাতীতানন্দজি একটি পত্রিকা বার করার চেষ্টা করছে, তোমরা সবাই মিলে তাকে সাহায্য করো। এটি চলছে 4 বছর 5 বছর ধরে চলছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে টাকার অভাবে হচ্ছে না, উৎসাহ রয়েছে। স্বামীজি 1000 টাকা দিলেন, আরো 1000 টাকা হরমোহন মিত্রের কাছ থেকে ধার করা হলো, মোট 2000 টাকা দিয়ে প্রেস কেনা হলো, 2টি প্রেস। উদ্বোধন যখন প্রথম শুরু হয়, উদ্বোধনের নিজস্ব প্রেস ছিল, তার নাম হচ্ছে উদ্বোধন প্রেস। এবং অর্থের এত অভাব, প্রেস কেনা হলো কিন্তু লোক পাওয়া যাচ্ছে না, চালানোর খরচ নেই। বড় বাজারে একটা গুদাম, সেখানে মাসে 8 টাকা ভাড়া দিয়ে ওই প্রেস 2টি রাখা হতো। ত্রিগুণাতীতানন্দজি ওইখানে যাতায়াত করতেন, সকাল 6টায় বেরিয়ে যেতেন, সন্ধেবেলা 7টায় ফিরতেন। পরিশ্রমের কথা বলছি, মহারাজ বলে গেছেন। তারপরে 1899 সালের 14ই জানুয়ারি প্রথম উদ্বোধন প্রকাশিত হচ্ছে। এই প্রেস 2টি এলো কোথায়? শ্যামবাজারের কাছে একটি জায়গা রয়েছে, কম্বুলিয়া টোলা লেন।
সেখান থেকে উদ্বোধন প্রথম প্রকাশিত হয় 1899 সালের 14ই জানুয়ারি, 1 মাঘ 1305। সেই উদ্বোধন পত্রিকার প্রথম লেখাকার প্রস্তাবনা লিখলেন স্বামী বিবেকানন্দ। এই হচ্ছে উদ্বোধন পত্রিকার প্রথম সংখ্যার চেহারা। একদম হুবহু এইরকম ছিল না, এটা ফ্যাক্সিমিলি এডিশন, ঠিক যেরকম বেরিয়েছিল সেই রকম, মাত্র 32 পাতা। এবং সে বছর 1000 সংখ্যা ছাপা হয়েছিল, প্রথম ছাপা হয়েছিল 1000 সংখ্যা। এই যে আমরা উদ্বোধন প্রচার প্রসারের কথা বলি, তো এই ইতিহাস খুব বেশি জানা নেই। সেটি হচ্ছে উদ্বোধন প্রচার প্রসারে একেবারে নেমে পড়েছিলেন যেমনি স্বামী ত্রিগুণাতীতানন্দজি। এই যে কম্বুলিয়ার টোলা লেনে যেখান থেকে শুরু হয়েছিল সেটি একটি গৃহীর বাড়ি। উদ্বোধন পত্রিকার প্রকাশ প্রচার প্রসারে এনার অবদান অনস্বীকার্য। তার নাম হচ্ছে গিরীন্দ্রলাল বসাক। সেই জন্য উদ্বোধন শুধুমাত্র সন্ন্যাসীর উদ্যোগে হয়নি। উদ্বোধনের সঙ্গে উদ্বোধনের জন্মলগ্ন থেকে এক গৃহী যুক্ত ছিলেন গিরীন্দ্রলাল বসাক। 1899 থেকে 1908 অবধি, 1908-এ হঠাৎ করে ওর শরীর চলে যায়। তিনি নানাভাবে প্রাণপাত পরিশ্রম করেছেন ত্রিগুণাতীতানন্দজির সঙ্গে। ত্রিগুণাতীতানন্দজি সকালবেলা বেরিয়ে যেতেন, ওই বাড়িতে সারাদিন কাজ করতেন, নিজে টাইপসেট ইত্যাদি করতেন। শুদ্ধানন্দজির স্মৃতিকথায় রয়েছে যে মাঝে মাঝে ত্রিগুণাতীতানন্দজি দিনে 23.5 ঘন্টা কাজ করতেন উদ্বোধনের জন্য, 8 ঘন্টা ঘুমিয়ে নিতেন। কোথায়? বেঞ্চের ওপর শুতেন। কখনো কখনো কাজ করছেন, ঘুম পাবে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন। দক্ষ লোকের অভাব, লোকের বাড়ি বাড়ি যাচ্ছেন, গ্রাহক সংগ্রহ করছেন, সব এর পেছনে স্বামীজি রয়েছেন, স্বামীজির প্রেরণা রয়েছে। একে সফল করতে হবে। সারাদিন এত কাজের চাপ যে খাওয়ার সময় নেই, একটা কলা খেয়ে নিলেন। এই হচ্ছে প্রথম দিকের পরিশ্রম উদ্বোধনের জন্য। তো যে পত্রিকার জন্য এই রকম পরিশ্রম হচ্ছে, তার সেই পত্রিকার পেছনে একটা স্বপ্ন রয়েছে, সামনে একটা ভিশন রয়েছে। আমাদের সামনে যদি কোনো ভিশন না থাকে তাহলে আমাদের উদ্যোগ আসবে না, আমাদের পরিশ্রম করার ইচ্ছে জাগবে না। স্বামীজি সেই ভিশনটা দিয়ে গেছেন উদ্বোধনের জন্য। মহারাজ বললেন নিত্যমুক্তানন্দজি যে ত্রিগুণাতীতানন্দজি স্বামীজিকে খুব ভয় পেতেন। উদ্বোধনের প্রথম সংখ্যা যখন বেরোলো নিজে যাননি, শুদ্ধানন্দজিকে পাঠিয়ে দিয়েছেন। দুটো কথা এখানে। শুদ্ধানন্দজি স্বামীজিকে বলছেন যে ত্রিগুণাতীতানন্দজি যেদিন প্রেসের কাজ শুরু করেছেন সেদিন ঠাকুরের ছবি পুজো করেছেন। স্বামীজি খুব সন্তুষ্ট হলেন, বললেন ঠিকই তো, ঠাকুরই তো আমাদের সমস্ত কিছুর কেন্দ্রে, মূলে। আর তারপর আরেকটা কথা বলছেন যে তুই গিয়ে বলবি আমি ওর কাজে খুব খুশি হয়েছি, আর তোরা যে যতটা পারবি ওর কাজে সাহায্য করবি। ওইটা করা হলে ঠাকুরেরই সেবা করা হবে। সুতরাং উদ্বোধন শুরু হলো ঠাকুরের পুজো করে। স্বামীজি বলে দিলেন উদ্বোধনের সেবা করা মানে ঠাকুরের সেবা করা। মা বলছেন, স্বামীজি বলছেন। প্রবুদ্ধ ভারত শুরু হয়েছে, ব্রহ্মবাদী শুরু হয়েছে, পরবর্তীকালে বেদান্ত কেশরী এসছে, এখন রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন দেশীয় ভাষা ইংরেজি মিলে 14টির মতো পত্রিকা আছে। কিন্তু কোনো পত্রিকার সাথে স্বামীজি মা উদ্বোধনের সাথে যেরকম জুড়ে আছেন আর কোনো পত্রিকার সঙ্গে জুড়ে নেই। যেন স্বামীজির হৃৎপিণ্ড উদ্বোধন। কেন স্বামীজি উদ্বোধনের জন্য আলাদা কি বলে গেছেন? উদ্বোধনের উদ্দেশ্য স্বামীজি কি স্থির করে দিয়ে গেছেন, সেগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে দেখব স্বামীজি উদ্বোধন কেন করছেন, কি চাইবে, কি উদ্বোধন কি করবে। প্রথম হচ্ছে উদ্বোধন ঠাকুরের ভাব প্রচার করবে। প্রথম
দ্বিতীয়, স্বামীজি বলছেন এই উদ্বোধন পত্রিকার প্রচার প্রসার গৃহীদের কল্যাণের জন্য নব নব ভাব প্রচার করবে উদ্বোধন, তাতে মানুষের কল্যাণ হবে। সমাজ পাল্টায়, সময়ের সাথে সাথে সমাজ পাল্টায়, সমাজে নানান রকম গতি আসে, কখনো সমাজ স্লথ হয়, কখনো সমাজ গতিশীল হয়। নতুন নতুন ভাব সমাজের উপযোগী করে, যুগোপযোগী করে দিতে হবে। উদ্বোধন সময়ের সাথে সাথে সেই কাজটি করবে, স্বামীজি এটা চাইছেন। তৃতীয় হচ্ছে, স্বামীজি চাইতেন উদ্বোধনের মাধ্যমে যা কিছু ইতিবাচক ভাব, শুধুমাত্র ধর্ম দর্শন নয়, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, সমস্ত বিষয়ের ইতিবাচক ভাবটি উদ্বোধন মানুষের সামনে তুলে ধরবে। স্বামীজি বলতেন, লোককে ইতিবাচক ভাব দাও। ইতিবাচক ভাব দিলে লোকের মধ্যে শক্তির জাগরণ আসবে। উইকনেস ইজ ডেথ। উদ্বোধন এই ইতিবাচক ভাব দেওয়ার কাজটি করবে। চতুর্থ কি? উপনিষদ স্বামীজির খুব পছন্দ ছিল, বেদান্ত। বলছেন যে এই বেদ বেদান্তের উচ্চ উচ্চ তত্ত্বগুলি খুব সাধারণ সহজ ভাষায় উদ্বোধন বুঝিয়ে দেবে। উদ্বোধনে ওইভাবে লেখা হবে। ওই যে বনের বেদান্তকে ঘরে আনতে হবে, স্বামীজি চেয়েছিলেন উদ্বোধনের মাধ্যমে সেইটি হোক। আরেকটি ইচ্ছে ছিল স্বামীজির, সেটি হচ্ছে পাশ্চাত্যের কর্মশীলতাকে নিয়ে আসতে হবে, আর উদ্বোধনের মাধ্যমে ভারতবর্ষের আধ্যাত্মিকতা পাশ্চাত্যে যাবে। এই হচ্ছে উদ্বোধনের মাধ্যমে কি উদ্দেশ্য সাধিত হবে, যদি সংক্ষেপে বলি এই কথা। আমাদের গতদিনে বিষয় ছিল যে আমাদের জীবনের উৎকর্ষতায় উদ্বোধন কি ভূমিকা নিতে পারে। এই যা যা স্বামীজি চেয়েছিলেন উদ্বোধনের মাধ্যমে এগুলোই আসছে বছরের পর বছর ধরে। সেগুলোকে আমাদের কাজ হচ্ছে আমাদের জীবনের সাথে যুক্ত করে নেওয়া, তাহলেই জীবনে উৎকর্ষ আসবে। স্বামীজির যে স্বপ্ন তার বাস্তবে রূপায়ণ সম্ভব হবে, এবং তার জন্য দরকার হচ্ছে সাধ্যায়, গভীর মনোযোগ সহকারে পাঠ। এই যে উদ্বোধন সাধ্যায় কেন গুরুত্বপূর্ণ, আমার পরবর্তী বক্তা স্বামী আর্যেশানন্দজি সেইটি আলোচনা করবেন, যে কিভাবে আমরা এই সাধ্যায়ের মাধ্যমে উদ্বোধনকে আমাদের জীবনের সাথে জুড়তে পারি। যতক্ষণ না আমাদের জীবনের সাথে জুড়বে ততক্ষণ শুধুমাত্র ঘরে রাখলে হবে না, তার সঙ্গে জীবনকে জুড়তে হবে। কিভাবে জুড়বো, এই সাধ্যায়ের গুরুত্বকে আমাদের জীবনে, সেটি মহারাজ আলোচনা করবেন। সেই জন্য এই উদ্বোধনের উদ্দেশ্য বড় মহৎ। শারদানন্দজি খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছেন, আমি গতদিনও বলেছি। সেটি হচ্ছে ভারতবর্ষের কল্যাণ সাধনে উদ্বোধন বদ্ধপরিকর, প্রথম। আরেকটা বলছেন যে শ্রীরামকৃষ্ণ প্রবোধিত ব্রহ্মশক্তি, শ্রীরামকৃষ্ণ প্রবোধিত ব্রহ্মশক্তি আর বিবেকানন্দের ক্ষাত্র শক্তি, এই দুটোর সম্মিলনে, এই দুটো একত্রিত হয়ে মানুষের কল্যাণের জন্য উদ্বোধনকে জাগরিত করেছে। খুব ভাববেন এই কথাটা, এর বিস্তারে যাব না। শ্রীরামকৃষ্ণের ব্রহ্মশক্তি আর স্বামী বিবেকানন্দের ক্ষাত্র শক্তি, এই দুটো মিলিত হয়ে উদ্বোধন তৈরি হয়েছে, জাগ্রত হয়েছে মানুষের কল্যাণের জন্য। এসব কথাগুলো খুব ভাবার, যে আমাদের জীবনে উদ্বোধন কতটা গুরুত্বপূর্ণ, স্বামীজির কি স্বপ্ন ছিল। তাই উদ্বোধন হচ্ছে, বলতে পারি, শ্রীরামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দের বাণী শরীর। যারাই উদ্বোধন পাঠ করবেন তারা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য পাবেন। যে গৃহে উদ্বোধন থাকে সেটি গৃহ নয়, মন্দির। আমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সঙ্গে যুক্ত হতে চাই, এই ভাবধারাকে
এগিয়ে নিয়ে যেতে চাই, তাদের প্রত্যেকেরই কর্তব্য উদ্বোধন পাঠ করা। এবং স্বামীজির স্বপ্নপ্রসূত উদ্বোধন রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এই আন্দোলন যতদিন থাকবে, উদ্বোধন থাকবে। এভাবেই আমরা যেন উদ্বোধনের গুরুত্বকে অনুধাবন করার চেষ্টা করি। স্বামীজি একবার বলেছিলেন যে উদ্বোধন দিয়ে ঠাকুরের ভাব প্রচার করতে হবে, যদি অর্থ হয় তাহলে উদ্বোধন চেপে লক্ষ লক্ষ কলকাতার ঘরে, বাংলার ঘরে ঘরে দেব। আমরা চেষ্টা করি সকলে মিলে, এই যে উদ্যোগ নেওয়া হয়েছে যে লক্ষ লক্ষ উদ্বোধন ছড়িয়ে পড়ুক। আমি আজকে দেখছিলাম যে ত্রিপুরার জনসংখ্যা কত, 40 লাখের ওপরে। এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী অনেকে রয়েছেন। তাই উদ্বোধন, ওই যে স্বামীজির স্বপ্ন 1899 ছাপা হয়েছিল, উদ্বোধন লক্ষ লক্ষ ছাপা হোক। উদ্বোধন যেন আমাদের অহংকারের বিষয় হয়। ঠাকুর বলতেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল, অহংকার থাকা ভালো নয়, তবে কিছু কিছু অহংকার থাকা ভালো। তো উদ্বোধন যেন আমাদের অহংকারের বিষয় হয়। আমরা যারা মায়ের বাড়িতে আছি, আমাদের সৌভাগ্য, আমরা অহংকার করি এই বলে ভেবে যে আমরা মায়ের বাড়িতে আছি এবং আমরা উদ্বোধনের সেবা করতে পারছি। সেই অহংকার আজকে আমাদের কিন্তু ফুলে ফেপে উঠেছে। তার কারণ আমরা এই একটি জায়গা পেয়েছি, একটি সুযোগ পেয়েছি শুভকর আনন্দজির উদ্যোগে, আপনাদের অংশগ্রহণে, যে আমরা উদ্বোধনের কথা বলতে পারছি। তাই আসুন আজকের দিনে আমরা ঠাকুরমা স্বামীজির আশীর্বাদকে মাথায় নিয়ে এই যে উদ্বোধন আন্দোলন, উদ্বোধন শুধুমাত্র একটা বই নয়, উদ্বোধন একটা আন্দোলন। এই আন্দোলনকে ছড়িয়ে দিই, এই আন্দোলনের সাথে আমরা যুক্ত হই এবং উদ্বোধনকে ঘরে ঘরে ছড়িয়ে দিই, এর প্রচার প্রসারে অংশগ্রহণ করি। আমি আর্যসানন্দজি এই সাধ্যায়, এই উদ্বোধন আন্দোলন, তার সাথে আপনারা এবং আপনাদের আশেপাশে যারা রয়েছেন কিভাবে যুক্ত হতে পারবেন সে বিষয়ে বলবেন। ঠাকুরমা স্বামীজির কাছে বিশেষ প্রার্থনা করি, তিনি আপনাদের এই উদ্যোগকে সফল করুন। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে শেষ করছি। এতক্ষণ আপনারা পূজনীয় মহারাজদের কাছে শুনছিলেন কি ভূমিকা আমরা গ্রহণ করতে পারি এবং উদ্বোধন কিভাবে শুরু হয়েছে, কিভাবে বিবর্তিত হয়েছে, তার যাত্রা কিভাবে চলেছে, তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। এখন আমরা এর ব্যবহারিক কিছু দিক দেখে নেব এবং ব্যবহারিক দর্শন সম্বন্ধে আলোচনা করব। দর্শন কেন, আবার দর্শন ব্যবহারিকই হয় কি করে? আমাদের একটা বিষয়ে যেন কখনো সন্দেহ না থাকে, আমরা প্রত্যেকেই সাধক। যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের যাদের থাকার সৌভাগ্য হয়েছে, তারা প্রত্যেকেই সাধক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সাধকের কাছে ব্যবহারের বিষয় তো ঈশ্বরই, তাই ব্যবহারিক দর্শন। আসলে আপনারা এই অনুষ্ঠানের শেষের দিকে কিছু সংকল্প বাক্য পাঠ করবেন, উদ্বোধন সেবীরা পাঠ করবেন। সংকল্প বাক্যগুলি আমাদের সামগ্রিক উদ্বোধন সাধনার একটা চিত্র তুলে ধরে। সেগুলির রূপরেখা ধরে আমরা আলোচনা করব। পূজনীয় কৃষ্ণনাথানন্দজি মহারাজ যে পথ দেখিয়েছেন, যে বিষয়ে আলোচনার নির্দেশ দিয়েছেন, সেটিকে ধরে আপনারা গোড়া থেকেই দেখছেন যে আমাদের এখানে বেশ কিছু ফটোগ্রাফি হচ্ছে, ভিডিওগ্রাফি হচ্ছে। যদি একটু লক্ষ্য করে দেখেন যে ভিডিও ক্যামেরাটি যে স্ট্যান্ডের উপরে রাখা হয়েছে তার 3টে লেগ রয়েছে। কেন রয়েছে? যেন সেটা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে, যেন স্টেবল হয়। 2টো পা থাকলে হয় না, একটা থাকলে তো আরোই হয় না, তো 3টে মিনিমাম দরকার হয়। তো আমাদের শাস্ত্র যোগসূত্রে একটি সুন্দর কথা বলা হচ্ছে,
তপ স্বাধ্যায় ঈশ্বর প্রণিধান। এই তিনটে দিক আমাদের প্রয়োজন। তপ স্বাধ্যায় ঈশ্বর প্রণিধান যদি থাকে, তিনটি, তপস্যা, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান, তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন স্টেবল হবে। আর যেহেতু উদ্বোধনের প্রচার প্রসার তার সেবা, আপনারা যে ব্যাচ পড়েছেন তাতে লেখা আছে উদ্বোধন সেবী, আমরা প্রত্যেকে উদ্বোধন সেবী, উদ্বোধনের সেবা করছি, সেটা আমাদের বৃহত্তর আধ্যাত্মিক সাধনার অংশ। আধ্যাত্মিক সাধনা ব্যতি রেখে কিন্তু নয়। তপস্যা যেমন আমাদের মনের স্তরকে উন্নীত করে, সেটি শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, আধ্যাত্মিক হতে পারে, ঠিক সেই রকমই স্বাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অঙ্গ, আমাদের আধ্যাত্মিক যাপনের অঙ্গ স্বাধ্যায়। স্বাধ্যায়কে কি বলছেন সংস্কৃত এটিমোলজিক্যালি যদি আমরা দেখি, শব্দগত দিক থেকে, স্বকীয়ত্বেন বিহিত অধ্যায়, নিজের পড়া শোনা, শাস্ত্র পাঠ, এটিকেই সাধারণভাবে স্বাধ্যায় বলা হয়। কিন্তু আমরা যে তপস্বাধ্যায় ঈশ্বর প্রণিধান, এই যে পতঞ্জলি যোগসূত্রের, পাতঞ্জল যোগসূত্রের যে সূত্রটির কথা আলোচনা করছিলাম, সেখানে ব্যাসদেব তার ভাষ্যে খুব সুন্দর দুটি দিকের কথা উল্লেখ করছেন। একটি বলছেন স্বাধ্যায় অর্থে হয় প্রণবাদী পবিত্র মন্ত্রের জপ। প্রণবাদী পবিত্র অর্থাৎ সেই মন্ত্র জপ যেমন স্বাধ্যায়, এটি একটি দিক, একটি আঙ্গিক। আরেকটি দিক, আমি কালকেই একটু নেড়েচেড়ে দেখছিলাম অন্যান্য বৃত্তিগুলো কি বলে যোগসূত্রের, সেখানে দেখছি যে অন্যান্য বৃত্তিতেও, ভোজদেব বৃত্তি, কৃত রাজমার্তণ্ড বৃত্তি, অন্যান্য মণিপ্রভা ইত্যাদি জায়গাতেও এই দ্বিতীয় বিষয়ে তাদের মধ্যে কোনো মতভেদ নেই। সেটি কি? সেটি বলছেন মোক্ষ শাস্ত্র অধ্যয়নম বা, যে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে মোক্ষ লাভ হয়, মুক্তি লাভ হয়, যেটি পুরুষার্থের চতুর্থ পুরুষার্থ। প্রত্যেকে ধর্ম, অর্থ, কাম এবং পরম পুরুষার্থ মোক্ষ যেটি সবাই চাইছেন, তার জন্য ডেজিগনেটেড কিছু শাস্ত্র রয়েছে। সেই শাস্ত্র অধ্যয়ন আমাদের সামগ্রিক অধ্যাত্ম সাধনার অঙ্গ। এবং সেটি আমাদের উদ্বোধন কেন পড়ব তার সূত্রপাত। উদ্বোধন কেন পড়ব তার উত্তর হচ্ছে আমাদের সাধনার অঙ্গ হিসেবে স্বাধ্যায় অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন জপ ধ্যান, ঠিক যেমন ব্যাসদেব তার ভাষ্যে বলছেন প্রণবাদী পবিত্র মন্ত্রের জপ, এটি একটি দিক। মোক্ষ শাস্ত্র অধ্যয়নম বা, এটিও কিন্তু আরেকটি দিক। আমাদের সাধন জীবনকে স্টেবিলাইজ করার জন্য স্বাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। বিশেষত রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত শাস্ত্রের নিবিড় অধ্যয়ন আমাদের স্বরূপের কাছাকাছি নিয়ে যায়। কালকেই আমরা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে যাচ্ছিলাম, তো গাড়িতে ব্রহ্মচারী মহারাজের সঙ্গে আলোচনা হচ্ছিল যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন এমন একটি আন্দোলন যার একটি নিজস্ব লিটারেচার রয়েছে, সাহিত্য রয়েছে। আপনারা অন্য কোনো জায়গায় কিন্তু এত রিচ সাহিত্য দেখা যাবে না। 125 বছরের উদ্বোধন যখন আমরা নেড়েচেড়ে দেখছিলাম, 125 বছরের কাজ করা, 2 বছর আগেই গেছেন, উদ্বোধন 127-এ পা দিয়েছে, তখন দেখছিলাম কি বিবিধ বিষয় সেখানে চয়ন করা হয়েছে, বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, শিল্প উঠে এসেছে, শাস্ত্র উঠে এসেছে, বিজ্ঞান উঠে এসেছে। তাহলে মানুষের সামগ্রিক উৎকর্ষতা সাধনে স্বাধ্যায়ের যে বিশেষ এমফাসিস রয়েছে, বিশেষ গুরুত্ব রয়েছে, সেটা কিন্তু উদ্বোধনের সম্পাদকরা, উদ্বোধনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তারা কিন্তু প্রথম থেকেই অবগত ছিলেন এখনো পর্যন্ত।
স্বাধ্যায় হচ্ছে আমাদের মনের উৎকর্ষ সাধনের উপায়, উদ্বোধন তার অন্যতম পথ। উদ্বোধন, এখন প্রশ্ন হচ্ছে উদ্বোধন প্রচারের উদ্দেশ্য কি? আমরা তো চুপচাপ নিজেরাই সাবস্ক্রাইব করে নিয়ে একটা পত্রিকা নিয়ে ঘরের কোণে বসে বসে পড়তে পারি। তাহলে আমরা কেন আজকের এই সভায় এলাম, বা উদ্বোধন প্রচারের অঙ্গীকার কেন আমরা নিচ্ছি? এর কারণ যদি আমরা শ্রুতির দিক থেকে দেখি, বৈদিক পরম্পরার দিক থেকে দেখি, তাহলে হচ্ছে প্রবচনা। প্রবচন শব্দে সাধারণত বক্তৃতা ইত্যাদি বোঝানো হলেও এটি হচ্ছে একটা লার্নিং অ্যান্ড প্রোডাকশন প্রসেস। আমরা যখন শিখছি, আমাদের যখন সংস্কৃত ব্যাকরণ শেখানো হতো, আমাদের আচার্য মহারাজকে আমরা বললাম যে ব্যাকরণ ঠিক বুঝতে পারছি না, উনি বললেন কাউকে একটা পাকড়াও করো, পড়াতে শুরু করো, তাহলে ঠিক বুঝে যাবে। মানে যতক্ষণ না আমরা বলছি, সেটি নিয়ে আলোচনা করছি, ততক্ষণ কিন্তু আমাদের শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না। তৈত্তির উপনিষদে কি বলছেন? স্বাধ্যায় প্রবচনাভ্যাম ন প্রমদিতব্যম। স্বাধ্যায় এবং প্রবচন থেকে কখনো বিরত হবে না, সেই বিষয়ে কখনো প্রমাদগ্রস্ত হবে না। আমাদের প্রচার প্রসার কিন্তু সেই দ্বিতীয় প্রবচনের অংশ। কিন্তু আমাদের সাধনে এর পার্ট কি? কেন আমরা সাধনের অংশ হিসেবে গ্রহণ করব? স্বামীজি বলছেন যে সাধনের মূল হচ্ছে চিত্তশুদ্ধি, না হলে স্বামীজি কর্মযোগ প্রবর্তন করতেন না। এটি কিন্তু চিত্তশুদ্ধির প্রধান উপায়। যদি আমরা, যেটি বারবার নিত্যমুক্তানন্দজি মহারাজ এবং সম্পাদক মহারাজ বললেন, যে উদ্বোধন শ্রীরামকৃষ্ণের বাণী শরীর, বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি। যদি উদ্বোধনের সেবা করি, উদ্বোধনের সেবায় আমার শ্রম দিই, তাহলে সেটি আমাদের কাছে উপাসনা। এই উপাসনার মাধ্যমে চিত্তশুদ্ধ হচ্ছে, যেটি সাধনায় আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বামীজি বলতেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এটা যারা স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী, তাদের কিন্তু বিশেষভাবে প্রণিধানযোগ্য। শুধুমাত্র মন্দিরের বা পূজা স্থলে আমার আচরণই কিন্তু আমার আধ্যাত্মিক অগ্রগতি নির্দেশিত করে না। সুতরাং তার ভাবপ্রচার চিত্তশুদ্ধির একটি বিশেষ উপকরণ। চিত্তের শুদ্ধ অবস্থা ধরে রাখার, শুদ্ধ তো হলো, ধরে রাখবো কিভাবে? মা বলছেন সন্তোষের সমান ধন নাই, এবং সকলের সঙ্গে সকলেই তোমার, এই যে প্রীতি, সন্তোষ এবং প্রীতির ভাব, এটি প্রতিটি সংকল্প বাক্যের মধ্যে রয়েছে। সেটা আপনাদের কাছে যে ফর্মটি গেছে সেখানে আপনারা পাবেন অনুবাদ সহ। তা সেটি কেন পাঠ করছি এবং আমাদের জীবনে তার প্রভাব কি, সেই জন্যই এই আলোচনা। সন্তোষ এবং প্রীতি হচ্ছে সেই চিত্তের প্রসন্ন ভাব, চিত্তশুদ্ধির অবস্থাটিকে ধরে রাখার প্রধান অবলম্বন। এবং যে কথা বহুবার আলোচিত হয়েছে, বহুবার আলোচনার প্রয়োজন রয়েছে, কারণ আমাদের মন সহজে ধরতে পারে না যতক্ষণ না আলোচনা বারবার করছি। উদ্বোধন শ্রীরামকৃষ্ণের বাণী শরীর, এবং শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের পার্সন নয়। স্বামীজি দুটি কথা বলতেন, পার্সন অ্যান্ড প্রিন্সিপাল, অর্থাৎ ব্যক্তি এবং তত্ত্ব। শ্রীরামকৃষ্ণ একটি তত্ত্বও বটেন। শ্রীরামকৃষ্ণ ব্যক্তি যেমন আমাদের কাছে ভীষণ প্রিয়, পরম প্রয়োজনীয়, ঠিক সেরকমই শ্রীরামকৃষ্ণ তত্ত্ব একটি ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা করা যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণের অনন্ত ভাবের ইয়ত্তা করা যায় না। উদ্বোধন তার বাণী শরীর, তার প্রতিফলন। বিষয়ের নির্বাচনে আপনারা এই বিষয়টি, এই যে শ্রীরামকৃষ্ণের উদার, সমুদ্রের মতো উদার ভাবের মূর্ত বিগ্রহ, এই কথাটি বিশেষ প্রণিধানযোগ্য। না হলে কিন্তু উদ্বোধনের বিষয় নির্বাচন আমরা বুঝতে পারবো না। উদ্বোধনের পাতায় কেন বিজ্ঞান সম্বন্ধে আলোচনা হচ্ছে, কেন শিল্প সম্বন্ধে আলোচনা হচ্ছে, যেটির সঙ্গে আপাতভাবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের কোনো যোগ নেই, কিন্তু বৃহত্তর অর্থে আছেই আছে, এটি জানলে আমাদের উদ্বোধন পড়াটা সার্থক হয়, এবং কেন আমরা এটিকে এগিয়ে নিয়ে যাব সেটি বোঝাও সুবিধে হয়।
মহারাজ বললেন যে ভিশন না থাকলে কাজ করা যায় না। আমরা যদি না জানি যে আজকে আমরা কোথায় পৌঁছবো, 2 বছর পরে আমরা কোথায় যাব, 10 বছর পরে কোথায় যাব, এই ভিশন না থাকলে কিন্তু কাজ করা যায় না। ভিশন আমাদের খুব প্রয়োজন। আর আমরা যে প্রতিষ্ঠানের হয়ে, যে নন সেক্টেরিয়ান সেক্টের অংশ অর্থাৎ রামকৃষ্ণ মিশন, সেই শব্দটিকে যদি আমরা দেখি, রামকৃষ্ণ মিশন কি? শ্রীরামকৃষ্ণের মিশন। রামকৃষ্ণ's মিশন ইজ রামকৃষ্ণ মিশন। ষষ্ঠী তৎপুরুষ বলা যেতে পারে, রামকৃষ্ণের মিশন রামকৃষ্ণ মিশন। সেই রামকৃষ্ণের মিশন কিন্তু আমাদেরও মিশন। আজকে আমরা যারা গৃহী সন্ন্যাসী সমবেত হয়েছি, যারা who constitute this রামকৃষ্ণ মিশন at large, তারা প্রত্যেকে যেন একটি কোষের মতো। সুতরাং সমগ্র শরীরটার যা উদ্দেশ্য, তার অন্তর্ভুক্ত কোষগুলিরও সেই উদ্দেশ্য। আমাদেরও উদ্দেশ্য কিন্তু is aligned with রামকৃষ্ণ's মিশন, শ্রী রামকৃষ্ণ's ডিভাইন মিশন। তার ভাব, উদার ভাবের প্রচার হতে পারে একটা আন্দোলন সৃষ্টির মাধ্যমে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন বলি। কি আন্দোলন? ভাবান্দোলন। এই আন্দোলনের ভূমি কি? বাইরে হস্ত সঞ্চালন ইত্যাদি নয়, মনের ভাবের সঞ্চালন, ভাবের আন্দোলন। মানুষের ভাবের ভূমিতে যার জন্ম, তার প্রত্যেকটি মুভমেন্টের শুরু কিন্তু এই রামকৃষ্ণ রূপ শরীরের এক একটি কোষের মাধ্যমে হওয়া সম্ভব। সুতরাং আজকে আমরা যে সংকল্প নিতে চলেছি, যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি, সেটি হচ্ছে একটি মুভমেন্ট তৈরি করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ত্রিপুরায় এই উদ্বোধনের প্রচার প্রসারের ভাবান্দোলনের প্রথম বীজটি উক্ত হলো স্বামী শুভকরানন্দজি মহারাজের মঙ্গল চিন্তায়। সুতরাং এই শ্রীরামকৃষ্ণের মিশন যেন আমাদের মিশন হয়ে ওঠে, স্বামীজির ভিশন যেন আমাদের ভিশন হয়ে ওঠে। এবার একটু আলোচনা করে নিই যে আমরা কি কি আপনাদেরকে একটি খাম দেওয়া হয়েছে। প্রত্যেকটি কিন্তু এই মিশনকে কিভাবে ট্রান্সলেট করা যাবে, ভিশনকে ট্রান্সলেট করার টুল বলা যেতে পারে, কি উপায়ে সেটি আমরা করব। তো সেখানে দেখবেন একটি গ্রাহক ভুক্তি ফর্ম দেওয়া রয়েছে। এটির উদ্দেশ্য হচ্ছে যে কেউ আপনাদের মাধ্যমে এই উদ্বোধন পরিবারের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাইবেন, তাদেরকে এই ফর্মটি অথবা এই ফর্মটির কোনো প্রতিলিপির মাধ্যমে তাদেরকে যুক্ত করা যেতে পারে। রামকৃষ্ণ মিশন বিবেকনগর একটি গ্রাহক ভুক্তি কেন্দ্র, সেটির মাধ্যমে তারা উদ্বোধন পেতে পারে তাদের বাড়িতে। এটি হচ্ছে ব্যবহারিক দর্শন ছেড়ে আমরা একদম কোর ব্যবহারিক জায়গায় চলে এসেছি। একটু ফন্টগুলো ভেঙে গেছে। উদ্বোধন সেবী ফর্ম, আমরা যারা উদ্বোধন সেবী প্রত্যেকে আপনারা ব্যাচ পড়েছেন উদ্বোধনের সেবার ব্রত সংকল্প নেওয়ার জন্য। সেই সেবার সংকল্প পত্র, সেই সেবা সংকল্পপত্রের প্রথম দিকে যে 3টি সংকল্প বাক্য রয়েছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। কেন সেগুলো সেখানে রয়েছে, কেন এই সংকল্প আমরা নেব, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর সেখানে আরো কয়েকটি জিনিস লেখার জন্য আপনাদেরকে আবেদন জানানো হচ্ছে। সেটা হচ্ছে কেন এই উদ্বোধন পরিবারে যুক্ত হতে চাইছেন এবং রামকৃষ্ণ সংঘের সঙ্গে বর্তমানে আপনারা কিভাবে যুক্ত আছেন। এটি ফিল আপ করে যদি আপনারা আশ্রমে জমা করেন, তাহলে আমরা এটিকে পরে একটি এমন রূপ দিতে চাই যার মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হতে পারবো। অর্থাৎ হতে পারে সেটা আধুনিক কোনো বৈদ্যুতিন মাধ্যম, যেমন হোয়াটসঅ্যাপ হতে পারে, মেলিং লিস্ট হতে পারে বা যে কোনো কিছু, কিন্তু আমরা চাই আপনারা সরাসরি উদ্বোধনের সঙ্গে যুক্ত থাকুন এবং কিভাবে আপনাদের নিজস্ব ক্ষেত্রে উদ্বোধন প্রচারিত হচ্ছে, তার রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন প্রসারিত হচ্ছে, সেটির গল্প উঠে আসুক আমাদের কাছে। সেটির জন্যই আপনাদের যোগাযোগ, ইমেল ইত্যাদি আমরা উই উইল কিপ ইন টাচ। এটি একটি ব্যাচ,
আমাদের আইডেন্টিটি। আমাদের মধ্যে ফটোগ্রাফি করছে সুমন, ক্যালিগ্রাফিটি ও করেছে। আর রয়েছে বই, যে সংস্থার সঙ্গে, যে ভাব আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত হতে চাইছি সেটা সম্বন্ধে গভীরভাবে জানা প্রয়োজন। আমরা নিজেরাই যদি না জানি, পূজনীয় নিত্য মুক্তানন্দজি মহারাজ যা বললেন সেটি একটা প্রদীপ থেকেই তো আরেকটি প্রদীপ জ্বলে উঠবে। তাই আমরা নিজেরাই যদি না জানি তাহলে অন্যকে বলবো কিভাবে? সুতরাং সর্বোপরি আমাদের কর্মক্ষেত্র হচ্ছে এই নিজের হৃদয়টা, তারপর নিজের ঘর এবং তারপর বাইরে। এটা যেন স্তরে স্তরে এগিয়ে যাওয়া। এটি গ্রাহক ভুক্তি কেন্দ্রের ফর্ম। বর্তমান নিয়ম অনুযায়ী 50 জন গ্রাহক যার সঙ্গে, যে ব্যক্তির মাধ্যমে বা প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্ত হতে চায়, বর্তমান ক্ষেত্রে এটির খুব প্রয়োজন আছে কিনা সেটি মহারাজ বলতে পারবেন। প্রয়োজন রয়েছে, সেটি বিভিন্ন স্থানে হতে পারে, বিবেকনগর কেন্দ্রের মাধ্যমে হতে পারে বিভিন্নভাবে, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করা যাবে। এবং এটি পুস্তক তালিকাও রয়েছে। পুস্তক তালিকা এই জন্যই যে পত্রিকার পাশাপাশি আমাদের প্রায় 650 বই প্রকাশিত হয়, পুস্তক প্রকাশিত হয় উদ্বোধন থেকে, একটি প্রকাশনা চলে। এটিও 127 বছরই পুরনো, স্বামীজিরই প্রতিষ্ঠিত। তখন স্বামীজির রাজযোগ এবং অন্যান্য যোগচতুষ্টয়ের বইগুলি সেখান থেকে প্রকাশিত হয়েছে, সেগুলো আমরা দেখছি বাংলা এবং ইংরেজিতে। সেটিও কিন্তু উদ্বোধন থেকে প্রকাশিত হয়েছে। আপনারা অন্যদেরকে জানাতে পারেন কি কি বই উদ্বোধন কার্যালয় কর্তৃক প্রকাশিত হয়। তো এই আমরা দুটি দিক দেখলাম, ব্যবহারিক দর্শনের দিক এবং ব্যবহারিক দিক, যার মাধ্যমে আমরা উদ্বোধনের সঙ্গে যুক্ত হতে পারি। এখন আমাদের সেই সংকল্প ব্রতগ্রহণের পালা। বিভিন্ন আপনারা সকলে আলোচনা করবেন কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সকলকে হ্যাঁ, আচ্ছা, কোয়েশ্চেন আনসার রয়েছে। হ্যাঁ, তোমরা আলোচনা করবে। সকলকে ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আজকের এই আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকার প্রচার ও প্রসারে আমাদের দায়িত্ব। পূজনীয় মহারাজগণ বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমরা অনেক সমৃদ্ধ হয়েছি আলোচনায়। উদ্বোধন পত্রিকা বাংলা ভাষার একটি অন্যতম প্রাচীন পত্রিকা, যা দীর্ঘ 127 বছরে পদার্পণ করেছে বা চলছে। মহারাজরা বলেছেন বিস্তারিতভাবে। বিরতিহীনভাবে এই পত্রিকা প্রকাশের গৌরব আমরা অর্জন করে চলছি। 1897 সালে স্বামীজি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। তিনি বলেছিলেন, ত্যাগ, নিঃস্বার্থ সেবা ও প্রকৃত জ্ঞান লাভের মাধ্যমে সত্যের পথে এগিয়ে যাওয়াই হবে মিশনের আদর্শ। সেই সঙ্গে এই ভাবধারাকে সময় উপযোগী করে সাধারণের মধ্যে প্রচার করার উদ্দেশ্যে একটি পত্রিকার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তিনি। স্বামীজির সেই স্বপ্নের পত্রিকার নামই উদ্বোধন। 1899 সালে জানুয়ারি মাসে স্বামীজি এই পত্রিকাটি প্রবর্তন করেন। প্রথম প্রকাশ হয়। বাংলায় সর্বাধিক প্রচারিত মাসিক পত্রিকা উদ্বোধন একটি ধর্মীয় সংগঠনের মুখপাত্র নয়। উদ্বোধন ভারতবর্ষের প্রাচীন ও আধুনিক মহান ঐতিহ্যের ধারক ও বাহক। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য, রামকৃষ্ণ ভাব আন্দোলনের ও রামকৃষ্ণ ভাবাদর্শের সঙ্গে সংযুক্ত ও পরিচিত হতে হলে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত রামকৃষ্ণ সংঘের একমাত্র বাংলা মুখপত্র উদ্বোধন সকলকে পড়তে হবে। স্বামী বিবেকানন্দের ইচ্ছা ও নির্দেশ অনুসারে উদ্বোধন নিছক একটি ধর্মীয় পত্রিকা নয়, সর্ব অর্থেই উদ্বোধন একটি সার্বিক পারিবারিক পত্রিকা। ধর্ম, দর্শন, সাহিত্য, ইতিহাস, সমাজতন্ত্র, অর্থনীতি, লোকসংস্কৃতি, বিজ্ঞান, ভ্রমণ, শিল্পসহ জ্ঞান ও কৃষ্টির
নানা বিষয়ে গবেষণামূলক ও ইতিবাচক আলোচনা উদ্বোধনে প্রকাশিত হয়। ধর্মীয় সংগঠনের মুখপাত্র হলেও উদ্বোধন তার মহান প্রবর্তকের নির্দেশ অনুসারে কোনো সাম্প্রদায়িক ধর্মীয় আদর্শের মুখপাত্র নয়। উদ্বোধন তার সর্বজনীন ও অসাম্প্রদায়িক চরিত্র বিগত 100 বছর ধরে অটুট রেখেছে। উদ্বোধনের গ্রাহক হওয়ার অর্থ একটি পত্রিকার গ্রাহক হওয়া নয়, একটি মহান ভাবাদর্শ ও আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া। উদ্বোধন একটি পত্রিকা মাত্র নয়, উদ্বোধন শ্রী রামকৃষ্ণ, শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের ভাব ও বাণীতে গড়া শরীর। আজকের এই সভায় ত্রিপুরা পরিষদের সদস্য, আশ্রমের সভাপতি, সম্পাদক ও অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত আছেন, সকলেই দায়িত্ব নিয়ে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির ভাব প্রচারের কাজে নিয়োজিত। আজকে এই সভায় এখন পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট এসছে 102 জন উপস্থিত আছেন। আপনারা সকলেই অবগত আছেন যে রামকৃষ্ণ মঠ বেলুর মঠ হেডকোয়ার্টারের পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ, যেটা প্রথমেই আমাদের সভাপতি মহারাজ চিঠিটা পড়ে শুনিয়েছিলেন, সেই চিঠির কপি আমরা এপ্রিল মাসে পেয়েছিলাম। পেয়ে সাথে সাথেই আমরা প্রত্যেকটি আশ্রমে এটার কপি পাঠিয়েছিলাম। তাই এই বিষয়ে আমাদের দায়িত্ব কতটুকু আমরা সবাই মোটামুটি নিজেদের মধ্যে আলোচনা করে, এবং আমরাও বিভিন্ন সময় পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটি আশ্রমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং আমাদের এই দায়িত্ব অপরিসীম, এটা আমরা সবাই ধরে নিয়েছি। এবং মহারাজ প্রথমেই সবার কাছে যে আপিল রেখেছিলেন, সবাই আমরা সহমত যে এই পত্রিকাকে আমরা আরো বিশদভাবে কিভাবে প্রচার এবং প্রসার ঘটানো যায় তার উদ্যোগ আমরা নেব। শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজির ভাবানুরাগী প্রতিটি পরিবারে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত এই উদ্বোধন পত্রিকা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। আমাদের প্রতিটি আশ্রমে এই দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত কিছু পদক্ষেপ নিতে হবে, যেমন সাধারণের মধ্যে উদ্বোধন পত্রিকার বিভিন্ন মাধ্যমে প্রচার করতে হবে। বিভিন্ন অনুষ্ঠানে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য বিক্রয় কেন্দ্রে উদ্বোধনের প্রচার করা, নতুন গ্রাহক তৈরি ও পুরানো গ্রাহকদের ধরে রাখার জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করা, পত্রিকার বিক্রি বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা, এগুলো আমাদের নিতে হবে। প্রতিটি পরিবারে আমাদের যারা সদস্য আছে বা আমাদের ভাবানুরাগী যারা আছে, প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করে এই পত্রিকা প্রতিটি ঘরে যদি আমরা পৌঁছে দিতে পারি, তবেই আমরা আমাদের দায়িত্ব কিছুটা হলেও মানতে পারবো, এই আশা আকাঙ্ক্ষা আমি রাখি। তা যদি আমরা করতে পারি, তবে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির ভাব যেমন প্রচার হবে, তেমনি উদ্বোধন পত্রিকার প্রসারও ঘটানো যাবে। এই কটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে পুনরায় স্তরভেদে প্রণাম, নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা জানাই। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামী। প্রথমে আমি একটু উদ্বোধন সম্পর্কে বলতে চাই। আমি ছোটবেলা থেকে দেখতাম উদ্বোধন বইটা, তখন পড়ার প্রতি এত মনোযোগ ছিল না, শুধু ছবি বোঝার দিকে লক্ষ্য ছিল, এই ছবি কি আছে এটা ছবি দেখি। কিন্তু যত বড় হয়েছি তত এটার প্রতি একটু আগ্রহ বেড়েছে। কিন্তু আজকের এই আলোচনা সভা এবং এই সভাটা থেকে আমি বুঝতে পেরেছি কতটা আমাদের ব্যক্তিগত জীবনে এবং আমাদের এগিয়ে যাওয়ার জীবনে আমাদেরকে এই উদ্বোধন জিনিসটা আমাদেরকে কাজে লাগাবে, এবং স্বামীজি ভাবধারা কিভাবে আমরা এগিয়ে যেতে পারবো সেটা আশা করছি আমাদের আরো কাজে লাগবে। এবং আমরা যুব পরিষদ গঠন করেছি আজকে প্রায় 8-9 মাস হয়েছে। হয়তো আমরা একটু কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি, মনে কিছু নেবেন না সবাই। তো আমাদের যুব পরিষদ গঠন হয়েছে আজকে প্রায় 9 মাসের মতো হয়েছে, কিন্তু হয়তো আমাদের মধ্যে গঠনগত দিকে কিছু ত্রুটি রয়েছে আমাদের সবার মধ্যে। তো এটা আমরা স্বীকার করছি, এবং মহারাজদের নিকট আমরা আমাদের
বিনয়ভাবে প্রার্থনা রয়েছে যে আমরা কিভাবে কাজ করলে আমাদের কাজগুলো আরো ভালো হবে, আমাদের নিজেদের আশ্রমগুলো আরো উন্নততর হবে, সেই দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তো আমাদের কিছু কিছু বক্তব্য আছে যে আমরা কি করলে আমরা করতে পারি বা আমাদের আশ্রমটাকে এগিয়ে নিতে পারবো, এবং সেই সাথে যুব পরিষদ যে কিভাবে ভবিষ্যতে আরো ভাব পর্যায়ে পরিষদে যুক্ত হতে পারে তারও আমাদের প্রচেষ্টা রয়েছে। তবে আমরা চেষ্টা করছি আগে আমাদের যে যুব পরিষদ সেটা কিভাবে আগে এগিয়ে নিয়ে যেতে পারবো, তার জন্য আমরা সবাই একটু আলোচনা করেছি নিজেদের মধ্যে দিয়ে। হয়তো সবার সাথে যোগাযোগ হয়েছে কিন্তু ততটা ব্যক্তিগতভাবে সবার সাথে যোগাযোগটা হয়নি। তাই আমরা চাইছিলাম আজকের এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে সবাইকে একত্রিত করে আমাদের বক্তব্যগুলো পেশ করার জন্য। তো আমরা চেয়েছিলাম প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে অন্তত এটা সবাই মিলে মানে একটা কোর কমিটি গঠন করতে চাইছিলাম। এটা আমাদের সেকেন্ড হাফে আছে, এটা এখন তো বলার দরকার নেই। তুমি যে এখন যে বক্তব্যটা বলছো এটা তো তোমাদের সেকেন্ড হাফে লাঞ্চের পরে যে সেশন আছে সেটা তো খালি যুব পরিষদ নিয়ে আছে, সেখানেই সেটা বলবে। এইটার মধ্যে তো যুব পরিষদের সেটা ঠিক আছে ঠিক আছে, এটা তো উদ্বোধন নিয়ে কথা। আচ্ছা, আর এরপরেই তোমাদের যুব পরিষদ নিয়ে তো তোমাদের আলাদা করে তো মিটিং আছে। আচ্ছা, আর এমনিতেই আমাদের মানে ইচ্ছা আছে যে আমাদের এই উদ্বোধন যে পত্রিকাটা সেটাও আমাদের যুব পরিষদের সকল সদস্যদের কিভাবে এটা বাড়িয়ে দিতে পারবো, এবং যুব পরিষদের এই কাজটা যদি আমরা নিজে আমাদের মধ্যে আসতে পারে যে উদ্বোধনের বিষয়টা, তাহলে বোধহয় একটু এগিয়ে যেতে পারবো। কারণ কাজ তো বড়রা আমাদেরকে দেবে, আমরা এটা মনে করছি যে কাজটা আমাদেরকেও দেবে, কারণ আমরা প্রত্যেকটা আশ্রমের বিভিন্ন কালেক্টরদের সাথে যোগাযোগ স্থাপন করি, আশ্রমের সকল সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করে গেছি। তাই আমার মনে হয় যে এই কাজটা আমরা যদি একটু ভালো করে বুঝে নিতে পারি তাহলে সকলের কাছে এই জিনিসটা পৌঁছে দিতে পারবো। হয়তো প্রত্যেকটা আশ্রমের সকল প্রতিনিধি এখানে উপস্থিত হয়নি, বা সকল সাধারণ যারা অংশীদার আছে তারা হয়তো সকলে উপস্থিত আজকে নেই। তাই আমাদের মধ্যে দিয়ে হয়তো আমরা সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারবো যে কিভাবে উদ্বোধন পত্রিকাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এর মাহাত্ম্যটা কতটুকু। তার জন্য হয়তো আমাদের আগে নিজে জানতে হবে যে উদ্বোধন বিষয়টা কি। তাই আমরা আজকে ভিডিও এবং অডিওর মাধ্যমে অনেকটা কিছু দেখেছি এবং মহারাজরা আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছেন, দেখিয়েছেন। তো আমরা আশা রাখছি যে আমরা আরেকটু ভালো করে বুঝবো এবং তার কিভাবে সাবস্ক্রিপশন কিভাবে বাড়ানো যায় এবং আরো কি কাজ করলে কতটা এগিয়ে যেতে পারবো সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমার এই কথাটা শেষ করছি। ধন্যবাদ। আমাদের কাছে একটা বড় আদর্শ, একটা বড় সেবার সুযোগ আমরা পেলাম, যে জিনিসটা সম্পর্কে আমরা কম অবগত বা অনেকটা অবগতও ছিলাম না। মহারাজদের আলোচনা শুনে এই ব্যাপারটা উপলব্ধি করে আমরা এটা রিয়েলাইজ করলাম যে শ্রীরামকৃষ্ণের যে ত্যাগ ও সেবার যে আদর্শ, সেই ত্যাগ বা সেবাটাকে আবার দুরকম ভাবে যদি দেখি, আজকে আমার কাছে মনে হচ্ছে একটা নতুন পার্সপেক্টিভ। সেবা জানতাম মানুষের সেবা, মানুষের জন্য কিছু করা। আমরা শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শে ভাবপ্রচার পরিষদের যে কাজগুলো করে যাচ্ছি, প্রত্যেকটি আশ্রম সেবামূলক কাজ অবশ্যই করছি। নিজেদের জপ ধ্যানের কাজ, পুজোর পার্বণ যে কাজগুলো করছি, ভেতর থেকে যে ত্যাগ আনার চেষ্টা করছি, কতটা সফল জানি না, কিন্তু সেবা, মানুষের সেবার মধ্যে দিয়ে যতটুকু কাজ করছিলাম তার মধ্যে আরেকটি পার্সপেক্টিভ হচ্ছে সত্য স্বরূপ বা আমাদের ভেতরে যে জাগরণ সৃষ্টি করা। শ্রীরামকৃষ্ণের নাম নিলে পবিত্রতা অনুভব করি, মায়ের কথা চিন্তা করলে মায়ের মূর্তি যখন আমরা একটু অনুভব করি তখন একটা স্নিগ্ধতা, আনন্দে ভরে যায়, সে পবিত্রতা এসে যায়। কিন্তু আজকে জানলাম যে উদ্বোধন মানেই জাগরণ, উদ্বোধন মানেই পবিত্রতা, উদ্বোধন মানে আমাদের আপলিফটমেন্ট। কেবল আমার নয়, আমার ঘরে যখন রাখছি তখন আমার ঘরটা পবিত্র হয়ে যাচ্ছে। আমরা যখন আরেকজনের ঘরে পৌঁছে দিচ্ছি তখন আমার নিজের স্বার্থ ত্যাগের মাধ্যমে বা সেবার মাধ্যমে তার উন্নতির কল্পনা আমরা করছি এবং সেটা হয়ে যাচ্ছে। তাই এইটাকে যদি আমরা 1 থেকে 2, 2 থেকে 3 এবং সেটা যদি আরো ছড়িয়ে দিতে পারি, সেটা অবশ্যই একটা আন্দোলনে পরিণত হবে। আমরা অবশ্যই সেই কাজ করব, নিজেদেরকে আরো ঠাকুরমা স্বামীজির পায়ে নিবেদিত করব এবং ওনাদের আশীর্বাদ আমাদের উপর আরো বর্ষিত হবে, সেই চেষ্টাটা করে যাব।
অনেকেরই সেই বিভিন্ন আশ্রমের সাথে যখন আমাদের কথা হচ্ছিল যে 50 গ্রাহক হলে পর তারপর আমরা গ্রাহক ভুক্তি হব, সেখানে ছোট ছোট যে আশ্রমগুলো আছে ওনাদেরও সাথে কথা হচ্ছিল, আমরা যদি সেটা ক্লাস্টার হিসেবে আমাদের পূজনীয় পরিষদের প্রেসিডেন্ট মহারাজের অনুমতি ক্রমে আমরা প্ল্যানিং করে যে একটা সাব ডিভিশনে 4-5টা আশ্রম আছে, সেখানে 2 বা 3টে আশ্রম মিলে একটি ক্লাস্টার, সেখান থেকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা যে পরিষদের কাজগুলো করছিলাম আপনারা জানেন যে একটা ভক্ত সম্মেলন হলে পর তখন 3টে আশ্রম মিলে আমরা করছি, একটা যুব সম্মেলন হলে পর 3টে আশ্রম করছি, আমাদের মধ্যে খুব একটা সুন্দর যোগসূত্র এবং আন্তরিকতা, সেখানে সেই আন্তরিকতা বাড়ানোর জন্য আমাদের একটা প্রচেষ্টা হতে পারে যে আমরা যদি প্রতি মাসে ওই আশ্রম ভিজিট করলাম এই একটা কাজ নিয়ে যে আমরা উদ্বোধনটা তোমাদের আশ্রমে বা তোমাদের হাতে পৌঁছে দেব, সেটাও একটা বড় সেবা হতে পারে। এবং যে পরিষদের থেকে যে সুযোগটা আমাদের দেওয়া হয়েছিল যে অর্থনৈতিকভাবে যে সফল হওয়া বা স্বাবলম্বী হওয়ার ব্যাপারটা, সেটা আরেকটি সুযোগ আমাদের মাননীয় মহারাজা যারা এসছেন ওনারা আমাদের দিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আশ্রমগুলোকে সমৃদ্ধ করার, অর্থনৈতিকভাবে আরো সাফল্যমণ্ডিত হওয়ার জন্য একটা সুযোগ পেলাম। তাই ওনাদের উপস্থিতি, ওনাদের কথা এবং যে সাজেশনস গুলো দিলেন তার জন্য আমাদের পরিষদের তরফ থেকে আপনাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা অবশ্যই করব এই অঙ্গীকারবদ্ধ হচ্ছি। সবাইকে নমস্কার।